এই আমার ক্লাস আসলে মিস করলে সমস্যা হয়ে যায়, রিলেটিভ তো করতে পারবে না, এই জন্য আমি ক্লাস মিস করা আসলে খুবই অপছন্দের বিষয় আমার। ইউ ক্যানট রিলেট, তারপর 2 দিন পরে আর ক্লাস করতে পারবেন না এবং লাস্টে বলবেন যে ভালো ক্লাস নেওয়া হয় নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সজীব ভাই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনার বডি মুভমেন্ট দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ড এসে এখন শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, কি ল্যাপটপে কানেক্ট হয়েছেন নাকি? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে। ওকে গুড, ল্যাপটপটা দরকার। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ড এখানে ওপেন করি। আমাদের হোয়াইট বোর্ড সবাই দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডটা? জি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা যে ট্রেনিংটা করতেছি, এখন আমরা ট্রেনিং শুরু করার আগে যদি আমরা নিজেরা মানে ডিসাইড করি যে আমরা যে ট্রেনিংটা করবো 1500টা ক্লাস হবে, তো আমরা আসলে কি ওয়ার্ক এগ্রিমেন্ট করব, বা আমরা নিজেদের জন্য কি গ্রাউন্ড রুলস সেট করব। গ্রাউন্ড রুলস মানে কি, বা গ্রাউন্ড রুলস মানে হচ্ছে খেলার নিয়ম। আসলে খেলার নিয়ম তার মানে যে ক্রিকেট খেলায় পায়ে লাগলে এলবি হয়, তাই না? তারপরে উইকেটে যদি বল ডাইরেক্টলি হিট করে তাহলে বোল্ড আউট হয়ে যায়। আমার ছবি দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। আমার ছবি দেখতে তো পাচ্ছে না। এবং বীরেন্দ্রর যে হ্যাঁ, সো আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা সবকিছু কিন্তু নিয়ম কানুন লেখা আছে, তাই না? আমরা বাইলজ বলি, বাইলজে দেখি যে কোনো যদি কোনো কনফিউশন হয় বাইলজ দেখে নেই আমরা, এবং সব যারা খেলবে প্লেয়াররা সবাইকে আসলে বাইলজ জানতে হয়। হ্যাঁ, দেখবেন যে উইকেটের কারণ জানা আছে যে উইকেটে ধরেন বেল পড়ে গেছে, এখন রান আউট করবেন, তাহলে কিভাবে রান আউট করবেন? কারণ বেল যদি আগেই পড়ে গিয়ে থাকে তাহলে তো স্টাম্পে লাগাইলে কিন্তু ওটা আউট হবে না। নিয়ম কি এটার? বলের সাথে স্ট্যাম্প ধরে উপরে ফেলতে হবে। হ্যাঁ, স্টাম্প উপরে ফেলতে হবে বল সহ, বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন আমরা যদি আমাদের ক্লাসের জন্য কিছু ওয়ার্কিং এগ্রিমেন্ট বা গ্রাউন্ড রুলস সেট করার চেষ্টা করি, তাহলে আসলে আমরা কি কি গ্রাউন্ড রুলস সেট করতে পারি? এবং প্রথমে আমাদের সেট করা দরকার ভ্যালুস, যে আমরা এই যে কয়েকদিন ধরে ক্লাসটা করব। ক্যামেরা এটা কাজ করে। বলে কি? হ্যাঁ, আচ্ছা, যে এখানে একটা গ্রাউন্ড রুল সেট করতে হবে, যিনি আসলে কথা বলবেন উনি যাতে নিজেকে মিউট করে রাখেন। সো ভ্যালুস কি হতে হবে? ভ্যালুস মানে কি আসলে? ভ্যালুস মানে হচ্ছে মানে অনেক বড় ব্যাপার আসলে, এটা আসলে হঠাৎ করে ভ্যালুস সেট করা খুব টাফ। তো ভ্যালুস হচ্ছে যেমন রেসপেক্ট একটা ভ্যালু হতে পারে, ট্রাস্ট, টিমের মধ্যে ট্রাস্ট একটা ভ্যালু হতে পারে, ঠিক আছে, ট্রান্সপারেন্সি হতে পারে, কমিটমেন্ট হতে পারে, কারেজ হতে পারে। সো এই টার্মগুলো আমরা বলতেছি ভ্যালুস। সো আমরা আমাদের ট্রেনিং এর জন্য কিন্তু ভ্যালুস সেট করতে পারি যে আমরা কি কি ভ্যালুস করব। আমরা মানে থ্রু আউট দ্য ক্লাস আমরা ওটা ইউজ করবো। যেমন রেসপেক্ট একটা ভ্যালুস হতে পারে, তাই না? আমরা যাতে সবাই সবাইকে রেসপেক্ট করি, ঠিক আছে। তারপরে ট্রান্সপারেন্ট মানে এটা হতে পারে আমাদের, যেমন আমরা যাতে কমিটেড হতে পারে। কমিটমেন্ট আমাদের একটা টপিক হতে পারে, ভ্যালু কমিটমেন্ট, যে আমরা যেটা কমিট করব সেটা যাতে আমরা থ্রু আউট দ্য ক্লাস রাখতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে ভ্যালুস। আর এখন আমি যদি বলি যে আমরা কি কি গ্রাউন্ড রুল ফলো করব, তাহলে কি হতে পারে? আমরা কি এখানে লিখতে পারি? আপনারা কিন্তু সবাই কিন্তু অ্যানোটেশন করতে পারবেন, এখানে সবাইকে লিখতে পারবেন। এই যে এখানে ধরেন আমি এখানে লিখতেছি যে আমাদের একটা রুল হতে পারে যে কেউ যদি কথা বলি তাহলে মিউট ইউরসেলফ। হ্যাঁ, মিউট ইউরসেলফ, দেখা যাচ্ছে লেখা? দেখা যাচ্ছে। হ্যাঁ, while talking নিজেকে মিউট করবেন যখন আপনি আপনার আশেপাশে কথা বলবেন, বা যদি আপনার ঘরে নয়েজ হয়, যেমন বাচ্চারা আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাহলে সবার ক্লাসে সমস্যা হবে। সো এটা একটা গ্রাউন্ড রুলস। মুসা একটা গ্রাউন্ড রুলস এখানে কি চিন্তা করা যায়? একটা লেখেন তো এখানে টেক্সট দিয়ে, আমারটার নিচে বা আশেপাশে। সবাইকে কিন্তু একটা করে লিখতে হবে। চিন্তা করেন একটু যে আমরা আমাদের থ্রু আউট দ্য ক্লাস আমরা কি গ্রাউন্ড রুলস গুলো ফলো করবো, কি রুল গুলো ফলো করবো, যাতে আমাদের মধ্যে কমিউনিকেশন ট্রেনিংটা ভালো হয়, টাইমিং ঠিক হয়। ভাই লিখতে পারতেছি না, এটা হইতে পারে বি পাংচুয়াল টু স্টার্ট দ্য ক্লাস অন টাইম। লিখতে পারতেছেন না কেন? এটা পাওয়া যাচ্ছে না অ্যানোটেশন? অ্যানোটেশন পাইছেন?
না ভাই, অ্যানোটেশন পাইনি। দেখেন অ্যানোটেশন সবার উপরে, সবার কাছে কিন্তু অ্যানোটেশন আছে, যে মোড়ে মোড়ে গিয়ে হয়তো পাবেন। আপনার জুমের যে স্ক্রিনটা আছে, মাউস দিলে মোড়, মোড়ে গেলে দেখবেন অ্যানোটেশন নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে এই যে উপরে একটা বার আসবে, পাইছেন? কারণ এটা কিন্তু আমি অনেক ক্লাস ইউজ করবো, ফলে এটা আমাদের খুঁজে পেতে হবে। দেখেন তো সবাই পান কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, পেয়েছি। আচ্ছা হ্যাঁ, তাহলে টেক্সটে ক্লিক করে জি জাস্ট জি বোর্ডের, হ্যাঁ বোর্ডের উপরে ক্লিক করে লেখেন, তাহলে আসবে এখানে। জি জি জি। যেমন এখানে বুসা বললো যে বি পাঞ্চুয়াল, মানে অন টাইমে আমরা ক্লাস শুরু করতে পারি, সেটা যাতে হয় আর কি। এটা একটা বলবো। আর কি মামুন কিছু বলেন, মামুন একটা বলেন, শামসুজ্জামান আমি আপনি একটা বলেন। হ্যাঁ আপনি একটা লিখছেন মুসা, নাকি মুসা লেখার চেষ্টা করতেছে? ওকে, আমি লিখছি হচ্ছে ভাই যে শুড টেক পারমিশন হোয়াইল টেকিং স্মল লিভ বা স্মল ব্রেক। আচ্ছা ওকে। আমি এই লিখতে পারছি না, এটা কোথা থেকে পাবো? তাহলে শুড টেক পারমিশন না? আচ্ছা, আমরা এই স্মল লিভ নিতে গেলে আমার পারমিশন দরকার নেই, তাহলে সবার ডিস্টার্ব হয়ে যাবে। জাস্ট নিজেকে মিউট করে ভিডিও অন করে অফ করে চলে গেলেন, পরে এসে আবার জয়েন করবেন। ওকে। আচ্ছা ঠিক আছে, শুড টেক পারমিশন ফর শর্ট লিভ হবে। আচ্ছা এটা একটা অপশন হলো। তারপরে আর কি আছে? তারপরে একজন বোধহয় আমরা লিখলাম না, কি লিখলাম? এই যে একজন লিখছি শুড টেক পারমিশন হোয়াইল টেকিং স্মল ব্রেক। আচ্ছা এখন আসলে লেখা অলরাইট। তারপরে আর কে আছে লেখার? আরিফ কি লিখছেন? আরিফ কিছু লিখছেন? না, আমি লিখতে পারিনি। আমি লিখতে পারছি না, কোথায় পাবো লেখাটা? এটা জুমের বারে দেখতে হবে। এটা যদি আগে না পেয়ে থাকে তাহলে আসলে এটা 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 ওই যে উপরে একদম উপরের দিকে মাঝ বরাবর লেখা আছে ভিউ অপশন, ভিউ অপশন, ওইখানে ক্লিক করলে দেখাচ্ছে অ্যানোটেট, অ্যানোটেট, ওটার মধ্যে ক্লিক করলে টেক্সট আসে। আচ্ছা বি ওয়েল প্রিপেয়ার বিফোর দ্য ক্লাস, এটা কে লিখলো? নজরুল নাকি? নজরুল লিখলেন? জি ভাইয়া। আচ্ছা ওকে, অলরাইট শর্টলি আজকে আস্ক লট অফ কোশ্চেনস। ওকে, দ্যাট ইজ অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ প্রশ্ন করবেন ক্লাসে। ওকে, আর মানে যখনই বলবো যে কোনো প্রশ্ন করবো তখন অ্যান্সার দিবেন আর কি, তাহলে আসলে বুঝবো যে ক্লাসে আসেন কিনা। অ্যাক্টিভ লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ লিসেনিং। আরো লিখতে পারেন। আচ্ছা তাহলে এই যে আমরা এই জিনিসগুলো লিখলাম, তাই না? সো এগুলো হচ্ছে আমাদের আসলে গ্রাউন্ড রুলস, যে আমরা থ্রু আউট দ্য ক্লাস এটা ফলো করব। সো আমি এটা সেভ করতেছি, এখানে সেভ করে ফেলতেছি। এটা আপনাদেরকে আমি শেয়ার করে দেব, ডাউনলোড করে রাখলাম আমি। ক্লাস শেষে আমি সবাইকে শেয়ার করে দেবো, যেটা আমাদের গ্রাউন্ড রুল ছিল। অলওয়েজ কিপ দ্য এক্সাম ইন ইওর হেড, রাইট? ঠিক আছে, এক্সাম মাথায় রাখতে হবে। গুড, ঠিক আছে তাইলে। ওকে, সো আমরা স্ক্রিনটা বন্ধ করছি, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই স্ক্রিনগুলো কিন্তু আরো অনেকবার ইউজ করব, ফলে সবাইকে খুঁজে পেতে হবে যে আসলে কোথায় কোনটা জিনিস আছে জুমের। তো আমরা আজকে যে টপিকটা পড়তেছি এটা আসলে সেই টপিকই। হ্যাঁ, টপিকটা হচ্ছে, কোথায় গেল? আসলে আমরা হ্যাঁ শুরু করি এটা। তো আমরা যখন প্রজেক্টে কাজ শুরু করব, তখন যেহেতু কি করব, আমরা একটা টিম কাজ করব। সো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টিমের মধ্যে গ্রাউন্ড রুল সেট করা, যেটাকে আরেকটা নামে আমরা বলি প্লে বুক, মানে খেলার নিয়মটা কি। সো যেহেতু আমরা টিমে কাজ করব, এটা তো প্রজেক্ট আর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক না। ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার নিজে কিভাবে কাজ করবেন, সেটা নিজের প্রায়োরিটিস থাকে, নিজের পছন্দ থাকে। কিন্তু যখন একটা টিমে কাজ করবেন, সেটা কিন্তু ডিফারেন্ট বল গেম, তাই না? তো সেখানে ডিসএগ্রিমেন্ট হবে, কনফ্লিক্ট হবে, সেগুলিকে আপনি কিভাবে রিজলভ করবেন, তারপর কিভাবে কমিউনিকেশন করবেন, টিম কখন মিটিং করবে, মিটিং এর নিয়ম কানুন কি হবে, ইন্টারনাল আমরা কিভাবে কানেক্টেড হবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব, আবার যদি এক্সটার্নাল কোনো স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করতে হয় তাহলে আমরা কিভাবে করব বা কে করবে। আমরা একটা শব্দ ইউজ করি না, যে শব্দটা বোধহয় অনেকেই জানি, আমরা স্পক শব্দটা ইউজ করি। স্পক মানে কি?
হোয়াট ইজ Single স্পক? point of contact. হ্যাঁ, সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো জেনারেলি যখন এক্সটার্নাল কোনো বডির সাথে আমরা কন্ট্যাক্ট করি, দেখবেন যে আছে না যে প্রাইম মিনিস্টারের কি ইয়া থাকে না, যিনি প্রেস ফেস করেন, তারপরে দেখবেন যে সচিবালয়ে যখন মিটিং হয়, একনেকের মিটিং এর পরে কিন্তু প্রেসকে যে ব্রিফ দেওয়া হয় সেটা কিন্তু ডেজিগনেটেড লোকজন আছে, এবং লোকজনও আছে যারা এটা ব্রিফটা তৈরি করবে, আর আরেকজন সেটাকে প্রেজেন্ট করবে। সো এই যে এটা কিন্তু স্পক, সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো ফলে আমার প্রজেক্ট টিমে যখন আমরা কাজ করতেছি, প্রজেক্ট টিম এক্সটার্নাল যারা আছে বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের সাথে কে কমিউনিকেট করবে বা এক্সটার্নাল স্টেক হোল্ডাররা কার সাথে কমিউনিকেট করবে, সেটা কিন্তু আমাদের গ্রাউন্ড রুলে সেট করতে হবে। ঠিক আছে? তারপর আমাদের অফ ওয়ার্কিং টাইম কখন হবে, ব্রেক টাইম কখন হবে, ডেইলি যদি মিটিং করতে চাই আমরা প্রজেক্ট মিটিং, সেটা কখন হবে, এইসব জিনিসগুলো থাকবে হচ্ছে গ্রাউন্ড রুলসে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিহেভিয়ারাল নর্মস। আমরা কি উঁচু গলায় কথা বলবো? অনেক অর্গানাইজেশনে আছে যেখানে দেখা যায় যে ফ্লোরের মধ্যে আমরা চিৎকার করি, অনেকের মধ্যে এরকম স্বভাব আছে, ওরা মানে ফ্লোর কাঁপায় দেয়। সো এটা তো আসলে মানে একটা ভালো বিহেভিয়ার হলো না। সো কি কি বিহেভিয়ার আমরা ফলো করবো, তো সেটাও আমাদের গ্রাউন্ড রুলসে সেট করা থাকে। সো এই গ্রাউন্ড রুলসটাকে যে ডকুমেন্টে রাখা হয়, সেই ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার। মনে রাখি আমরা খুবই, কারণ টিম চার্টার নিয়ে অনেকগুলো প্রশ্ন পরীক্ষা পাবেন আর কি। টিম চার্টার তার মানে যে ডকুমেন্টে আমরা গ্রাউন্ড রুলস, টিম নর্মস, আমাদের বিহেভিয়ারাল এক্সপেকটেশন লিখে রাখি, সেটাকে বলা হয় টিম চার্টার। আচ্ছা, এখন বলেন টিম চার্টারটা কে তৈরি করবে? এটা বোধহয় টপ ম্যানেজমেন্ট, বোধ শুড বি ম্যানেজার। টপ ম্যানেজমেন্ট টিমের সবাই মিলেও তৈরি করতে পারে। এই যে আমরা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই আমরা এখন মানে যাদেরকে নিয়ে কাজ করি, নলেজ ওয়ার্কার, তাদেরকে যদি আপনি পুশ করেন, যখনই আপনার বাচ্চাকেও দেখবেন, যদি আপনি অর্ডার দেন, আমার মেয়েকে যখন আমি বলি যে পানি, একটু পানি খাবো আম্মু, তখন কিন্তু সে পানি আনে না, কিন্তু আবার মাঝে মাঝে সে বাসার সবাইকে পানি খাওয়া। বুঝতে পারছেন? সো যখন আমরা অর্ডার দেই, তখন কিন্তু দেখা যায় যে মানুষের মোটিভেশন থাকে না, এবং মানুষ আসলে এমন একটা প্রাণী যে আসলে অর্ডার পছন্দ করে না। যেটা সে নিজ থেকে করতে চায়, সেটা দেখবেন সে অনেক পরিশ্রম করবে। এই জন্য আমরা কিন্তু একটা কথা বলি যে আসলে বাচ্চাদেরকে মানে পড়াশোনায় চাপ দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট না আসলে, কারণ এটা পড়াশোনাটা একটা লম্বা জার্নি। তো সে যদি যখন নিজে বুঝতে পারবে যে আসলে পড়াশোনাটা দরকার, তখন দেখবে যে সে নিজেই ঘন্টার পর ঘন্টা পড়বে, যেটা না বুঝবে সেটার জন্য দৌড়াদৌড়ি করবে। আর আপনি যদি পুশ করে শিখাতে চান, দেখবেন যে আসলে সেখানে খুব টাফ হয়ে যাচ্ছে। তো আমরা যখন টিম চার্টারটা তৈরি করব, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে যারা এই টিম চার্টারটা ফলো করবে, ইনভলভ এভরিওয়ান, সবাই মিলে চার্টারটা তৈরি করি, সবাই মিলে। ঠিক আছে? তাহলে কি হবে, তখন ওইটা আমাদের ফলো করা আমাদের জন্য ইজি হবে, আমরা ইজিলি বাই ইন পাবো। তো সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজাইল নিয়ে আমরা আজকে অনেক পড়াশোনা করব। অ্যাজাইলের সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে যে অ্যাজাইলের যে টিমটা কাজ করে, সেই টিমটাকে বলা হয় সেলফ অর্গানাইজিং টিম। আপনার কি কাগজ কলম নিয়ে বসেন নাকি না? হ্যাঁ, কাগজ কলম। বা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমার সাজেশন সবসময় থাকে যে আপনাদেরকে যে আমি যে স্লাইডটা পড়াচ্ছি, সেই স্লাইডটা হার্ড কপি প্রিন্ট আউট করে, যদিও গাছ কিছু নষ্ট হয়ে যাবে, গাছ কাটা হবে, যাই হোক, তো সেটার মধ্যে লিখবেন, আমি যে স্লাইডে যেটা লিখতেছি ওখানে সেটা লিখে রাখবেন নোটে পাশে। তাহলে কি হবে, আপনি যখন ওটা একবার মানে রিভিউ করবেন, তখন আপনি সব রিকল করতে পারবেন, ওটা ভালো হেল্পফুল হবে আর কি। আচ্ছা, অ্যাজাইলের একটা বড় বিষয় হচ্ছে অ্যাজাইল টিম, যারা অ্যাজাইল প্রজেক্টে কাজ করে, তাদেরকে বলা হয় তারা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম, সেলফ এম্পাওয়ার্ড টিম। সেলফ অর্গানাইজিং মানে কি, মানে কাউকে দরকার নাই যে বলে দিবে যে তাকে কি করতে হবে, সে নিজেই ডিসাইড করবে কি করতে হবে, এবং কে করবে সেটা নিজেরাই অ্যাসাইন করবে, নিজেদেরকে অ্যাসাইন করবে, এবং সবার টার্গেট থাকবে যে টিমের বেস্ট রেজাল্টটা বের করা, নট ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট। টার্গেট হচ্ছে সবাই মিলে আমাদের প্রজেক্টের যে ভিশন, সেটা যাতে আমরা মিট করতে পারি। সো সেলফ অর্গানাইজিং টিম হচ্ছে মেইন কনসেপ্ট অ্যাজাইল টিমের। এটা একটু আমি অনেকবার বলবো এটা নিয়ে, এবং এটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। যখন সেলফ অর্গানাইজিং বলবো, তখন হচ্ছে তারা হচ্ছে সেলফ এম্পাওয়ার্ড, তারা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস তাদের মধ্যে আছে, তারা নিজেরা ডিসাইড করে যে সেলফ মোটিভেটেড, রাইট, এবং তারা নিজেরা ডিসাইড করে যে কি করতে হবে এবং কে করবে সেটা নিজেরা ডিসাইড করে, এবং তারা কালেকটিভ কমিটমেন্টে বিশ্বাসী, পার্সোনাল কমিটমেন্টে না, কালেকটিভ কমিটমেন্টে বিশ্বাসী। অলরাইট,
সো আমরা এখন ভিতরে যাই যে কি কি আসলে স্লাইড আছে এখানে। একই কথা অনেকবার দেখবো যে ঘুরে আছে, আমি অলমোস্ট সব কথা এখানে বলে ফেললাম শুরুতেই। আচ্ছা, কি কি এনাবলার্স আছে এই টপিকটার জন্য? কালেকটিভলি ডিফাইন গ্রাউন্ড রুলস, যেটা বললাম কালেকটিভলি করতে হবে, উপর থেকে চাপায় না দেওয়া। কমিউনিকেট গ্রাউন্ড রুলস উইথ টিম মেম্বার্স, সবাই যাতে এটা জানে। এবং জেনারেলি কি করা হয়, গ্রাউন্ড রুলসটাকে বড় করে লিখে যে জায়গায় প্রজেক্ট টিমটা থাকে সেখানে অ্যাটাচ করে দেওয়া হয় দেওয়ালের সাথে, যাতে এভরিওয়ান ক্যান সি। ঠিক আছে? এস্টাবলিশ অ্যান এনভায়রনমেন্ট, শুধু রুল বানালে হবে না, এমন একটা এনভায়রনমেন্ট বানাতে হবে দ্যাট ফস্টার্স অ্যাডহারেন্স টু গ্রাউন্ড রুলস। বুঝতে পারছেন? and manage and rectify ground rules violations. So 3 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ওরকম যদি এনভায়রনমেন্ট তৈরি না করি এবং আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজারই যদি ফলো না করি, তাহলে আসলে অন্যরা ওটা থেকে হবে না, ওটা মানবে না। আচ্ছা, ম্যানেজ এন্ড রেকটিফাই গ্রাউন্ড রুলস ভায়োলেশনস। এখন যদি গ্রাউন্ড রুলস ভায়োলেশনস হয়, সেই ভায়োলেশনটা আমরা কিভাবে ম্যানেজ করব সেটাও কিন্তু গ্রাউন্ড রুলসে বলা থাকবে যদি ভায়োলেট হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টিম চার্টার যেটা আমরা তৈরি করতেছি, টিম টিসি। আপনাদের কাছে প্রশ্ন, এটা কি কখনো আপডেট হবে নাকি প্রজেক্টের শুরুতে বানায় ফেললাম আর কোনো চেঞ্জ করা যাবে না? অবশ্যই আপডেট হবে। প্রজেক্টের যত যেতে থাকবে তখন সেটার সাথে মানানসই হওয়ার জন্য চেঞ্জ হতে পারে। রাইট। সো এটা যে কোনো সময় আপডেট হতে পারে, আমাদের দরকার অনুযায়ী টিম ডিসাইড করবে যে আমাদের আসলে এটা আপডেট হওয়া দরকার। অলরাইট, সো দিস 4 আর এনাবলার্স, যেটা এই চ্যাপ্টারে আমরা শিখবো। তাহলে মেইন কাজ হচ্ছে আমাদের কি, টিম চার্টার তৈরি করা এবং টিম নর্মস। টিম নর্মস আসলে স্পেশালি বলছে আমাদের বিহেভিয়ার কিরকম হবে যখন আমরা টিমের সাথে টিমে কাজ করবো, বিহেভিয়ারাল এক্সপেকটেশন কি আমার কাছ থেকে। তবে টিম নর্মস, গ্রাউন্ড রুলস যাই বই না কেন সবগুলি থাকবে হচ্ছে টিম চার্টারে। ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার। আচ্ছা, নেগোসিয়েশন স্কিল নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, যেটা আসলে অন্য একটা চ্যাপ্টারই আছে নেগোসিয়েশন নিয়ে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, তাও আমরা এখানে একটু আলোচনা করবো যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে যদি কনফ্লিক্ট হয়, তাহলে হোয়াট আর দ্য প্রসিডিউর, কিভাবে আমরা কনফ্লিক্টটা সলভ করবো সেটার নির্দেশনা টিম চার্টারে থাকতে হবে। ব্রেইনস্টর্মিং, যখন আমরা টিম চার্টার বানাচ্ছি তখন কি ব্রেইনস্টর্মিং মানে কি, আসলে খুবই সিম্পল ভাবে মাথা ঘামানো যে আসলে কি কি আমাদের টিম রুলস হতে পারে। ইথিক্স একটা বড় ফ্যাক্টর, যেটা থেকে আমাদের ভ্যালুস গুলো আসবে। প্রথমে যেটা বলতেছিলাম, কোর ভ্যালুস, রেসপেক্ট, কমিটমেন্ট, কারেজ, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলা ইথিক্স থেকে আসবে। এবং পিএমআই এর একটা কোড অফ ইথিক্স আজকে আপনাদের দিছি, সবাইকে ডাউনলোড করছেন, এটা লিংক পাঠাইছিলাম। জি ভাই, হ্যাঁ, এটা দেখবেন যে 8 পেজের একটা ডকুমেন্ট। দিস ইজ এ মাস্ট রিড ফর অল পিএমপিএস অ্যাসপায়ারেন্টস। এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইটার উপর থেকে কয়েকটা প্রশ্ন আসবে পরীক্ষায়। তো ওটা যদি না পড়েন না জানেন যে ভিতর কি আছে, তাহলে কিন্তু মানে অ্যান্সার করতে পারবেন না। ডাইরেক্টলি কোনো প্রশ্ন আসবে না মুখস্থ টাইপ, কিন্তু কি কি আছে এর মধ্যে সেটা আসলে বুঝতে হবে। এটা কি প্রিন্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করা যাবে। দিস ইজ ওপেন ফর এভরিওয়ান। অলরাইট, সো আমরা একটু কথা বলবো ইথিক্স নিয়ে। আমি একটা ক্লাসে মানে 15-20 মিনিট ইথিক্স নিয়ে কথা বলবো, আর এখানে আলোচনা আছে ইথিক্স নিয়ে, দেখবো। সো টিম চার্টারে কি কি থাকে দেখেন, খুবই ইম্পর্টেন্ট। এই যে কয়েকটা কম্পোনেন্টের কথা বলা হয়েছে টিম চার্টারে, একটা গুড টিম চার্টারে কি কি ইনক্লুড থাকে। একটা হচ্ছে শেয়ার্ড ভ্যালুস, আমরা কি কি ভ্যালু ফলো করব আমাদের, মানে আমরা যে আমি একটু আগে বললাম কমিটমেন্ট, কারেজ, রেসপেক্ট, হ্যাঁ, ট্রান্সপারেন্সি, এই ধরনের জিনিসগুলো। তারপর হচ্ছে আমরা টিমের ইন্টারনাল কমিউনিকেশন কিভাবে করব, এবং যদি আমরা কোনো টুল ইউজ করি, হ্যাঁ, যেমন সে আমরা মিটিং করব, যেটা আমরা তো এখন কি করতেছি, ভার্চুয়ালি আমরা অফিস করতেছি অনেকেই, তাহলে ভার্চুয়াল মিটিং করব, কি টুল ইউজ করবো আমরা? কি জুম ইউজ করব, নাকি সিসকোর ওয়েবএক্স ইউজ করব, নাকি গুগল মিট ইউজ করব, নাকি টিমস, মাইক্রোসফট টিমস ইউজ করব? সো এই ডিসিশনগুলো কম্বাইন্ডলি নিতে হবে, হ্যাঁ, যাতে সবার আবার যেদিন মিটিং হয় প্রতিবার যে যুদ্ধ না হয়, কেউ বললো যে আসলে আজকে জুমে মিটিং করি, আরেকজন বললো যে আমরা এখন গুগল মিটে মিটিং করি, এরকম যাতে না হয়। হাউ দ্য টিম মেক্স ডিসিশনস, মানে আমরা ডিসিশন কি সবসময় এক হবে যে 100% সবাই বলবো যে এটা চাই আমরা? হবে না। আমরা ফ্যামিলিতে দুইজন না, হাজব্যান্ড ওয়াইফ, তারপর তো অলওয়েজ ডিসএগ্রিমেন্ট লেগেই থাকে। সো আমরা যখন মানে হান্ড্রেডস অফ পিপল নিয়ে কাজ করতেছি একটা প্রজেক্টে, দেয়ার উইল বি লট অফ ডিসএগ্রিমেন্টস। সো আমরা যদি 100% এগ্রিমেন্টে পৌঁছতে পারি, দ্যাট ইজ গুড, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডিসএগ্রিমেন্টে পৌঁছাবো, তখন আসলে কিভাবে আমরা সলভ করবো? তো সেইটার অনেকগুলো টেকনিক আমরা পরে আলোচনা করব যখন এই কোর্সটা চলতে থাকবে। তো সেইটা ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন ধরনের
যদি ডিসএগ্রিমেন্ট ঘটে তাহলে আমরা কিভাবে কোন টুল বা টেকনিক ইউজ করে আমরা এগ্রিমেন্টে পৌঁছাবো। তারপরে ওই যে আমি বলছিলাম যে কনফ্লিক্ট তৈরি হবে টিমের মধ্যে, কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল ইন এনি টিম। সো যখনই কনফ্লিক্ট হবে সেটা আমরা কিভাবে রিজলভ করবো। কনফ্লিক্ট নিয়ে আমরা একটা আলাদা চ্যাপ্টারে আলোচনা করবো, যেখানে উইল ডিসকাস 5 টেকনিক্স। অনেক হয়তো জানি, যেমন একটা হচ্ছে অ্যাভয়েড করা, তারপর হচ্ছে কম্প্রোমাইজ করা, অ্যাকোমোডেট করা, তারপর হচ্ছে কোলাবরেট করা। এই 4-5টা আসলে আমাদের ইউজ হয় হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের জন্য। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু সেই রিজলভ কিভাবে করবো আমরা সেটা ডিরেকশনটা এখানে 3 চ্যাপ্টারে তৈরি করতে হবে। হাউ অ্যান্ড হোয়েন দ্য টিম মিটস, আমরা মিটিং হবে, নানান ধরনের মিটিং হবে, সেই মিটিং গুলো কখন হবে, কতক্ষণ হবে, কারা কারা থাকতে হবে মিটিং এ, এই সবগুলো ডিসিশন 3 চ্যাপ্টারে থাকবে। আদার টিম এগ্রিমেন্ট সাচ অ্যাজ শেয়ার্ড আওয়ার্স, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস কখন আমরা করব। তো এই জিনিসগুলোও প্রজেক্ট চ্যাপ্টারে থাকতে হবে। সো তাহলে আমরা কি দেখলাম, প্রজেক্ট চ্যাপ্টারে কিন্তু কয়েকটা কম্পোনেন্ট ম্যান্ডেটরি। একটা হচ্ছে ভ্যালুস, কমিউনিকেশন কিভাবে করব, ডিসিশনের এগ্রিমেন্টে কিভাবে পৌঁছাবো, কনফ্লিক্ট আমরা কিভাবে রিজলভ করব, ঠিক আছে, আর এর সাথে বিহেভিয়ার এক্সপেকটেশন কি। তাহলে এই 5-6টা জিনিস হচ্ছে আমাদের টিম চ্যাপ্টারে থাকে। আমি আরেকবার বললাম এই কারণে, কারণ পরীক্ষায় আপনাকে মাল্টিপল রেসপন্স টাইপ প্রশ্ন আসবে যে টিম চ্যাপ্টারে কি কি থাকে, তার মধ্যে আপনাকে অনেকগুলা সিলেকশন দিবে। তো বলতে হবে যে এখান থেকে 3টা সিলেক্ট করো। তো আমরা যদি জানি এটা, তাহলে আমরা উই ক্যান সিলেক্ট ইজিলি। সো গ্রাউন্ড রুলস, মানে আমাদের অ্যাকসেপ্টেবল কি হবে আর আনঅ্যাকসেপ্টেবল কি, কোন অ্যাকশন ফর দ্য প্রজেক্ট, কোন অ্যাকশনগুলো অ্যাকসেপ্টেবল আর কোন অ্যাকশনগুলো আনঅ্যাকসেপ্টেবল, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে গ্রাউন্ড রুলসে। দ্যাট ইজ অলসো পার্ট অফ চার্টার। সো এটা যদি আমরা করতে পারি, গ্রাউন্ড রুল সেট করতে পারি, তাহলে পারফরমেন্স আর কমিউনিকেশন বেনিফিট কি হবে, সেটস পারফরমেন্স আর কমিউনিকেশন এক্সপেকটেশন। তাহলে সবাই বুঝবে যে আসলে কমিউনিকেশনটা কিভাবে হবে এবং এক্সপেকটেশন কি। তারপরে কনফিউশন ডিক্রিজেস রিস্ক অফ কনফিউশন, ইমপ্রুভস পারফরমেন্স এন্ড ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। আচ্ছা, নেগোসিয়েশন স্কিল, এইটা কি সবার দরকার আছে কি দরকার নাই? আমরা বাজার করতে যাই না, সবাই কি বাজার করি? বাজার একটা মানে গুড প্লেস যেখানে আমরা বার্গেনিং করি, নেগোশিয়েট করি। হ্যাঁ, এখানে যে যত ভালো নেগোশিয়েটর সে তত আসলে ভালো বাজার করতে পারে। তো মানে যে আমার আব্বা, যেমন আমার আব্বার সাথে বাজারে গেলে মাথাটা খারাপ হয়ে যেত, মানে এত সে নেগোশিয়েট করে। আর আমরা দেখেন এই 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 প্রজন্মের লোকজন আসলে নেগোসিয়েশন কোথায় ভুলে গেছি, স্পেশালি বাজারে নেগোসিয়েশন। যারা মেগা শপে বাজার করি, দেয়ার ইজ নো নেগোসিয়েশন থিং। মেগা শপে যারা বাজার করি, মাছ মাংস দাম বলা আছে, কিনে ফেলতেছি গিয়ে আমরা। এবং আমি যেমন গুড নেগোসিয়েটর না বাজারে স্পেশালি, তো আমি কি করি, আমি আসলে ওই যে ফিক্স প্রাইস দোকানে ঢুকি, যাতে আমাকে নেগোসিয়েট করতে না হয়, যেটা পছন্দ হয়ে গেলো ফিক্স প্রাইস কিনে নেব। কিন্তু দেখেন প্রজেক্ট টিমে কিন্তু নেগোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ইন্টারনাল নেগোসিয়েশন করতে হবে, ইন্টারনাল টিমের মধ্যে, ইন্টারনাল অর্গানাইজেশনের ভিতরে। আবার যখন ভেন্ডর, সাপ্লায়ার বা এক্সটার্নাল লোকদের সাথে কাজ করবে, তখন কিন্তু আপনার নেগোসিয়েট করতে হবে। সেই জন্য নেগোসিয়েশন স্কিল শুধু প্রজেক্ট ম্যানেজার না, সব টিম মেম্বারদেরই দরকার, ঠিক আছে। সো এই যে কি কি নিয়ে নেগোশিয়েট করতে হয়, রোলস এন্ড রেসপন্সিবিলিটি, কে কোন রোল নেবে, কে কোন রেসপন্সিবিলিটি নেবে, প্রায়োরিটিস, তারপরে অ্যাসাইনমেন্টস, ডেলিভারেবলস, এসব নিয়ে। আচ্ছা, দেন অল টিম মেম্বার শুড ডেভেলপ গুড স্কিলস ফর নেগোশিয়েটিং among themselves and with other stakeholders. So this is the key take away from this slide actually. সবাইকে আসলে স্কিলটা তৈরি করতে হবে। তারপরে আমরা কি রাখবো, কমিউনিকেশন বিটুইন ইন্টারনাল এবং এক্সটার্নাল টিম মেম্বার্স, সেটা আমরা কিভাবে করবো সেটাও টিম চার্টারে রাখতে হবে। সো আমরা যে শেয়ার্ড ক্যালেন্ডার ইউজ করি, তো এটা কিন্তু সব জায়গায় করা হয়, তাই না? যারা আমরা আউটলুক ইউজ করি, আউটলুকে কিন্তু দেখবেন যে আমরা যখনই কোনো মিটিং কল করি, আমরা কিন্তু দেখে নেই যে যার সাথে মিটিং কল করবো সে আসলে ফ্রি আছে কিনা, সেই অনুযায়ী আমরা কিন্তু মিটিং কল করি। সো এই ইন্টারনালি আপনি কিভাবে কখন একত্রিত হবেন, কখন কিভাবে কমিউনিকেট করবেন। যেমন একটা টিম, আমরা একটা অ্যাজাইল টিম কাজ করে, তারা ডিসাইড করছে যে তারা সকাল 9টায় এসে 15 মিনিটের একটা মিটিং করবো প্রতিদিন। হ্যাঁ, এই 15 মিনিটের মিটিংটার একটা নাম আছে অ্যাজাইলে, সেটার নাম হচ্ছে ডেইলি স্ক্রাম। এখানে কেউ আছেন কনস্ট্রাকশনের, কেউ আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং? ডেইলি স্ক্রাম, হ্যাঁ, ডেইলি স্ক্রাম বা স্ট্যান্ড আপ মিটিং, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, স্ট্যান্ড আপ এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তো হয় ভাইয়া।
আমার হ্যাঁ, অর্গানাইজেশন এটা হয় আর কি। রাইট। সো ডেইলি স্ট্যান্ড আপ মিটিং মানে কি? মানে আপনাকে দাঁড়ায় মিটিং করতে হবে, সবাই গোল হয়ে সার্কেল হয়ে দাঁড়াবে, দাঁড়ায় মিটিংটা হবে। এবং জেনারেলটা করা হয় অফিসে একদম শুরুর সময় 9টায় অফিস, তাহলে 9টায় ঢুকেই আমরা 15 মিনিটে মিটিং করব। এবং এই মিটিংটার লেন্থ হচ্ছে টাইম বক্স মানে ফিক্স, 15 মিনিটের বেশি এটা এক্সটেন্ড করা যাবে না। 15 মিনিট বা তার চেয়ে কমের মধ্যে এটা শেষ করতে হবে। এটাকে অ্যাজ বলা হয় ডেইলি স্কাম বা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। মানে এটা দাঁড়ায় মিটিংটা করতে হবে দাঁড়ায়, কারণ বসতে দিলেই মানুষ কি, যে আমরা বই না একটা প্রবাদ আছে বাংলাদেশে, শুইতে চায়, তাই না? তারপরে আবার টি চায়, খাবার চায়। দেখবো যে মিটিং এর চেয়ে ইটিং বেশি হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই স্ট্যান্ড আপ মিটিং এবং 15 মিনিট মিটিং। এবং এখন এখানে এজেন্ডাও ফিক্সড আছে। আমরা এগুলি নিয়ে পরে কথা বলবো, এখন থেকে কথা বলা শুরু করি যাতে আপনাদের মানে মাইন্ডসেটে চলে যায়। 3টা এজেন্ডা, একটা হচ্ছে গত ডেইলি স্কাম থেকে আজকে ডেইলি স্কামে আমরা কি কাজ করেছি, হোয়াট হ্যাভ উই ডান। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আজকে ডেইলি স্কাম থেকে আগামীকালের ডেইলি স্কাম পর্যন্ত আমরা কে কি করব। আর থার্ড হচ্ছে আমাদের সামনে কোনো ইম্পেডিমেন্ট, অবস্টাকল বা ব্লকার্স আছে কিনা, যেটা আমাদের কাজে বাধা সৃষ্টি করতেছে। ইজ দেয়ার এনি রিস্ক, ইজ দেয়ার এনি ইস্যুস যেটা আমাদের কাজে বাধা দিচ্ছে, তো সেটাকে বলতেছি আমরা ইম্পেডিমেন্ট, ব্লকার্স কিংবা অবস্টাকলস। তাহলে এই আমি তিনটে একটু কথা এজেন্ডা নিয়ে বলবো? কথা বলবো। হ্যাঁ বলেন। আমরা একটা মিটিং করতাম প্রতিদিন, এটা ছিল নাম ছিল এমডিআই, ম্যানেজমেন্ট ডেইলি ইমপ্রুভমেন্ট। আমরা ম্যানেজার্স এন্ড অ্যাবভস বসতাম 10টা থেকে ওই 20 মিনিটের জন্য সবাই দাঁড়ায়, সরি, কার কি সমস্যা, কার কাছ থেকে হেল্প লাগবে, এবং আমি আমার যে অ্যাসাইন্ড কাজগুলো ছিল ওগুলো আমি ডেলিভার করতে পারছি কি পারি নাই এবং কেন পারি নাই। জাস্ট এই ধরনের একটা প্রতিদিন আমরা মিটিং করতাম আর কি আমার ফ্যাক্টরিতে। ঠিক আছে, সো এটা আমরা কিন্তু প্র্যাকটিস করা শুরু করতে পারি। অ্যাজাইলের একটা ভেরি গুড প্র্যাকটিস, ভেরি ইফেক্টিভ প্র্যাকটিস। এমনি আমাদের আসলে মিটিং অনেক বেশি হয়ে যায় এবং দেখা যায় মিটিং গুলো আসলে রেজাল্ট ওরিয়েন্টেড হয় না। তো আমরা এই 15 মিনিটসের এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এটায় বলা হয় টুল বক্স মিটিং। জি ভাই, আপনারা হয়তো খেয়াল করছেন, আপনারা যে এখন ঢাকা শহরে কাজ হচ্ছে না, মেট্রোর কাজ হচ্ছে, তারপরে বিভিন্ন ফ্লাইওভারের কাজ হচ্ছে, দেখবেন যে একদম সকাল 8টা ওই সময় যদি মুভ করেন দেখবেন যে সবাই গোল হয়ে দাঁড়ায়, হ্যাঁ, টুল বক্সকে সামনে রেখে দেয়ার মানে ডুইং দেয়ার মিটিং, এবং কে কোন কাজ করবে অ্যাসাইন দেওয়া হচ্ছে। সো এটা আসলে সফটওয়্যার ফার্ম ইউজ করে এবং অ্যাজাইলের প্র্যাকটিস এটা। অলরাইট, টিম নর্মস আসলে এক্সপেক্টেড বিহেভিয়ার্স কি হবে আমাদের, এটা সব জায়গাতেই আছে, তাই না? ক্রিকেট খেলতে যান, ফুটবল খেলতে যান, আছে না বিহেভিয়ার? যে আমাদের মানে শার্ট খুলে আপনি এবার যে ঘুরাইলেন, আমাদের কে করছে এটা? ইন্ডিয়ার সৌরভ গাঙ্গুলি ঘুরেছে না? তারপরে দেখবেন ক্রিকেট খেলায় অনেক সময় মানে খুবই ইয়া হয়ে যায়, গালাগালি, তারপরে মানে মারামারি এরকম হতে থাকে আর কি। আমি এই যে ওয়াসিম আকরামের ভিডিও দেখতেছিলাম, মানে কোন খেলার মধ্যে সে এত খেপে গেছে, মানে ইয়ার সাথে ঝগড়া করতেছে। আর মিয়ানদার তো আগে থেকে পাগলা ছিল, সেও গিয়ে দূরে গিয়ে ঝগড়া করতেছে। সো এটা হলে কিন্তু আমরা দেখবেন ডিসিপ্লিনারি অ্যাকশন হয়, তাই না? তো এরকম আমরা আসলে টিম নর্মস গুলো কি সেট করব, কি ধরনের আমরা টিম নর্মস সেট করব, আমাদের মিটিং এ কিরকম নর্মস হবে, কমিউনিকেশন অ্যাপ্রোচটা কিরকম হবে, এটা কিন্তু আমরা অটোমেটিকলি শিখি আসলে এবং বিহেভও করি। যখন আমরা আমাদের সিনিয়র বসের কাছে যাই তখন আমরা একটা অ্যাপ্রোচে যাই, আবার যখন জুনিয়রদের সাথে কোনো কিছু কমিউনিকেট করি তখন একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে যাই, ঠিক আছে? আবার যখন লেবারদের সাথে কমিউনিকেট করেন, হ্যাঁ, তখন আপনার ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা মুভ করি, কারণ আসলে বিভিন্ন অ্যাপ্রোচ বিভিন্ন জায়গায় লাগে, ঠিক আছে? সেই অ্যাপ্রোচে যদি না করেন তাহলে আসলে কাজটা হবে না। সো এই জিনিসগুলো আমরা আসলে টিম নর্মস সেট করব। বিহেভিয়ারাল এক্সপেকটেশনটা মেইন হচ্ছে বিহেভিয়ারাল এক্সপেকটেশন। আচ্ছা, ডিসএগ্রিমেন্ট হবে থ্রুআউট দ্য প্রজেক্ট। যদি ডিসএগ্রিমেন্টকে বা কনফ্লিক্টকে যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে না পারি তাহলে কি হবে দেখেন তো? যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি তাহলে কি হবে? ইমপ্রুভড আন্ডারস্ট্যান্ডিং, পারফরমেন্স বাড়বে টিমের, এন্ড প্রোডাক্টিভিটি বাড়বে। দিস আর ভেরি ট্রু, তাই না? আমি খেলার এক্সাম্পল বারবার দিচ্ছি, খেলায় দেখবেন যে অনেক টিমে খুবই ভালো প্লেয়ার আছে, তারপরও তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, কারণ কি টিমের মধ্যে বাইন্ডিংস নাই। এবং আপনারা হয়তো জানেন এটা একটা বিশ্বকাপ যখন ফুটবল শুরু হয় তখন বড় টিমগুলো কিন্তু একটু ভোগে শুরুর দিকে। বড় টিম ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে স্পেন, হ্যাঁ, পর্তুগাল,
ইংল্যান্ড কেন ভোগে? কারণ এরা আসলে ডিফারেন্ট ক্লাবে খেলে, বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলে, তারা কিন্তু একসাথে খেলার সুযোগ কম পায়। আর দেখবেন যে ছোট ছোট কিছু টিম এমন দুর্দান্ত খেলে টিমের মধ্যে, শুরুর দিকে দেখবে তারা কিন্তু বড় বড় টিমকে হারায় দেয়। কারণ কি, তারা তো অনেক দিন ধরে একসাথে খেলতেছে। তো তাদের আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু বড় টিমের প্লেয়াররা যদিও অনেক স্কিল, কিন্তু ওটা দেখবেন যে কয়েকটা গেমের পরে বড় টিমগুলো ঠিক হয়, তারা মধ্যে কিন্তু দেয়ার মানে দেখবেন যে তারা স্ট্রাগল করতেছে। সো ইফেক্টিভ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে পারলে আমাদের এই বেনিফিট গুলো হবে। আর যদি ইনএফেক্টিভ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হয় তাহলে কি হবে? ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। এখানে কে আছেন? কেউ আছেন এখানে যে মোবাইল ভাঙছেন? কেউ নাই? রাগে মোবাইল ভাঙছেন এরকম কি আছে এখানে? এখানে সবাই ইনকাম করে, নিজের টাকায় কিনতে হয়, তো এই জন্য আসার দেয় না আর কি। কেউ আসার দেয় নাই? আচ্ছা, আমরা হুমায়ুন আহমেদের নাটক দেখছি না, গ্লাস ভাঙে ফেলে, তাইলে কিন্তু রাগ কমে যায়, সাইকোলজিক্যাল বিহেভিয়ার। আর আর ইসলামিক নিয়ম কানুন হচ্ছে যে আপনার যদি রাগ হয় দাঁড়ায় থাকেন তাহলে আপনি বসে পড়বেন, তাই না? বসে থাকলে শুয়ে পড়বেন। তাও যদি রাগ না যায় তাহলে উজু করতে বসে, তাও যদি রাগ না যায় তাহলে নামাজে দাঁড়ায় যাবেন, তাহলে দেখবেন যে রাগ সেরে যাবে। আচ্ছা, এনিমোসিটি। এনিমোসিটি মানে কি? মতের অমিল, মতদ্বন্দ্বতা। আমরা বাংলায় বলি না শত্রুতামি, শত্রুতা আর কি, মত শত্রুতা। হ্যাঁ, মতবিরোধ মানে বিরোধ থেকে আমাদের কি হতে পারে? এনিমোসিটি গ্রো করতে পারে, বিরোধ গ্রো করতে পারে, পুয়ার পারফরম্যান্স হবে টিমের এবং প্রোডাক্টিভিটি কমে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা নানান ধরনের কনফ্লিক্ট রেজোলিউশন মেথড ইউজ করবো, যেটা পরে শিখবো, কিন্তু সেটা আমরা এখানে লিখে রাখবো যে আমরা অ্যাকোমোডেট ফলো করবো বা কোলাবরেট করবো, যেখানে সম্ভব কম্প্রোমাইজ করবো। ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে। আমাদের সংসারে কি হয়, কম্প্রোমাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? সবাই যদি যারটা নিয়েই করতে থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যেমন আমরা যদি একটা মেথড আছে কনফ্লিক্ট রেজোলিউশন, সেটা হচ্ছে ফোর্স করা। আপনি আপনার সংসারে যদি সবসময় ফোর্স করতে থাকেন তাহলে কিন্তু ওই আমাদের কোলাবোরেশনটা হবে না, বন্ধুত্বটা হবে না সংসারের। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অলরাইট, সো ব্রেইনস্টর্মিং। এই যে আমরা টিম চার্টার দেখতেছি, তখন আমাদের ব্রেইনস্টর্মিং একটা টুল, আসলে টেকনিক। ব্রেইনস্টর্মিং হয়তো সবাই বুঝি, তাই না? মাথা খাটে বের করা আইডিয়া জেনারেশন। ব্রেইনস্টর্মিং মানে হচ্ছে এই যে আমি টিম চার্টারে টিম নর্মস তৈরি করতেছি, গ্রাউন্ড রুলস সেট করতেছি, এটার জন্য আইডিয়া জেনারেট করা। ঠিক আছে, আইডিয়া জেনারেট করে সেটা নিয়ে আলোচনা করা, করে আসলে যেগুলা ভালো আইডিয়া, সেই আইডিয়াগুলোকে টিম নর্মস এর মধ্যে, টিম চার্টারের মধ্যে ইনক্লুড করা। সো টিম চার্টার, এই ব্রেইনস্টর্মিংটা আমরা অনেক জায়গায় দেখবো। সো দিস ইজ এ মানে সিম্পলেস্ট অফ দ্য টেকনিক্স, যেটা আমরা সব জায়গায় ইউজ করি। হ্যাঁ, এবং যে যত আসলে ভালো মাথা খাটাতে পারে সে তত সাকসেসফুল। আমাদের প্রজেক্টে এটা যখন করবো তখন আমাদেরকে ব্রেইনস্টর্ম টেকনিকটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা বললাম যে ভ্যালু সেট করতে হবে আমাদের, এবং ইথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আমরা বিহেভিয়ারাল এক্সপেকটেশনগুলো সেট করব। সো পিএমআই এর যে কোড অফ এথিক্সটা আছে, পুরো কোড অফ এথিক্সটা আসলে 8 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, এবং সেখানে 4টা ভ্যালুর উপর কোড অফ এথিক্সটাকে ডেভেলপ করছে পিএমআই। একটা ভ্যালু হচ্ছে রেসপন্সিবিলিটি। এটা কিন্তু আমাদেরও ভ্যালু হতে পারে, যে রেসপন্সিবিলিটি নেব সেই জন্য সেটার জন্য অ্যাকাউন্টেবল থাকে এবং সেটার জন্য ঠিক করে, মানে কমিটেড থাকে। রেসপেক্ট, এটা ছাড়া কোনো টিমেই আসলে সার্ভাইভ করতে পারে না যদি একজনের সাথে একজন রেসপেক্ট না থাকে। ফেয়ারনেস, হ্যাঁ, সব ডিসিশনগুলো ফেয়ার হতে হবে। আপনি রিওয়ার্ড রিকগনিশন দিবেন টিমকে মোটিভেট করার জন্য, কিন্তু আপনার প্রিয় একজন মানুষকে যদি সবসময় রিওয়ার্ড দিতে থাকেন, রিকগনাইজ করতে থাকেন, তাহলে কিন্তু বাকিরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, অনেস্টি ইজ, হ্যাঁ, বা ইন্টিগ্রিটি, অনেস্টি ইজ মানে ভেরি ক্রিটিক্যাল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি যখন পারচেস করবেন, প্রকিউরমেন্ট করবেন, তো সব জায়গায় আসলে অনেস্টি আপনাকে ইউজ করতে হবে। সো দিস আর দ্য কোর ভ্যালু, যেটা পিএমআই আমাদের জন্য ডেভেলপ করছে, এবং দিস ইজ ডেভেলপ বাই নট পিএমআই, বাই দ্য প্রজেক্ট ম্যানেজার্স, ফর দ্য প্রজেক্ট ম্যানেজার্স। সো যারা পিএমপি পাস করব বা পিএমপি পরীক্ষা দেব, হ্যাঁ, সবাইকে এই 4টা ভ্যালুজ এবং কোড অফ এথিক্স ফলো করা ম্যান্ডেটরি। বুঝতে পারতেছি? কেউ যদি কোড অফ এথিক্স এর ভায়োলেট করে, যেখান থেকে আমি লিঙ্কটা দিছি না, এই যে এথিক্স ডাউনলোড করার, সেই লিঙ্কে যদি এটা কেটে দেন আপনি, এই অংশটা দিয়ে এথিক্সে যদি যান, না এখান থেকে যাওয়া যাবে না আসলে, মানে আপনি যদি ইথিক্সে যান পিএমআই এর ওয়েবসাইটে, তাহলে দেখবেন যে ওখানে ভায়োলেশনস যদি হয় তাহলে আপনি ওখানে কিন্তু রিপোর্টও করতে পারবেন যে কে ভায়োলেট করলো,
মানে হুইসেল ব্লোয়িং করার অপশন ওখানে আছে মানে আপনি যার নামে ইচ্ছা যদি মনে করেন যে সে পিএমপি না কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করছে যে সে পিএমপি, তো এই জিনিসগুলো আপনি কিন্তু পিএমআই কে ডাইরেক্ট জানাতে পারেন। এবং কেউ যদি কোড অফ এথিক্স ব্রেক করে পিএমআই চাইলে তার পিএমপি সার্টিফিকেশন উইথড্র করে নিতে পারে। এই চারটা যে ভ্যালুস বলতেছি, এই চারটা ভ্যালুর প্রতিটাতে যখন আপনারা পড়বেন, আজকে যদি রাউন্ড পার্সেন্ট পড়ে ফেলতে পারেন, দুইভাবে রেসপন্সিবিলিটি বলা আছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি এক্সপেকটেশন, আর একটা হচ্ছে অ্যাসপিরেশনাল এক্সপেকটেশন। হ্যাঁ, ম্যান্ডেটরিটা হচ্ছে এই রেসপন্সিবিলিটি আন্ডার দেখবে যে কয়েকটা পয়েন্ট আছে, যে এই কয়েকটা পয়েন্ট আপনার জন্য ম্যান্ডেটরি যখন আপনি কোনো একটা প্রজেক্টের রেসপন্সিবিলিটি নেবেন। আর অ্যাসপিরেশনাল হচ্ছে শুড, আপনি এটা আপনার উচিত এটা করা, দিস ইজ নট ম্যান্ডেটরি বাট দিস ইজ শুড। আর এটা হচ্ছে মাস্ট। এই দুইটা ক্যাটাগরিতে রেসপেক্টও লেখা আছে, অনেস্টিতেও আছে এবং ফেয়ারনেসও আছে। এবং প্রতিটাতেই 8টা 10টা করে গাইডলাইন আছে। তো সেই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে থ্রু আউট দ্য প্রজেক্ট। এবং আমরা যখন টিম চার্টার তৈরি করতেছি, অলসো উই ক্যান টেক হেল্প ফ্রম দিস কোড অফ এথিক্স। অলরাইট, সো উই আর ডান উইথ দিস টপিক। এই যে এটাকে আমি আরেকটু ভাবে রিপ্রেজেন্ট করছি যে কোড ভ্যালুজ হচ্ছে 4টা পিএমআই কোড অফ এথিক্স এর। তাহলে ফাইনাল গাইডলাইন, এই যে আমরা এতক্ষণ নানান ডিসক্রিট ব্লকস বললাম টিম চার্টারে কি কি থাকে। এখন লাস্টের স্লাইডে প্রতিটা টপিকের লাস্টের স্লাইডে দেখবেন যে গাইডলাইন দেওয়া হয়েছে যে আপনি আসলে কিভাবে এই নলেজ ব্লকগুলোকে ইউজ করে আপনি টিম চার্টারটা তৈরি করবেন। তাহলে দেখেন কি বলছে, ইন দ্য টিম চার্টার দ্য গ্রাউন্ড রুলস আর এস্টাবলিশড, ভায়োলেশনস অফ দ্য গ্রাউন্ড রুলস, এখানে তো ভায়োলেশন নিয়ে কথা বলা হয়েছে। require the team and project manager to assess opportunities for remediation, কিভাবে আপডেট করা যায়, চেঞ্জ করা যায়। সিরিয়াস যদি ভায়োলেশন হয়, ইভেন ইউ ক্যান রিপ্লেস দ্য অফেন্ডিং টিম মেম্বার, তাই না? অনেক সময় এরকম টিম মেম্বারকে রাখা যাবে না যে আসলে আপনার কাজে উল্টা দিকে টেনে রাখে। এরকম ডিসিশন যদি না নিতে পারেন তাহলে কিন্তু আসলে দেখা যাবে প্রজেক্টে বিভিন্ন সময় হ্যাম্পার্ড হবে। টিম needs to focus on its core values that include accountability, shared expectation and transparency where appropriate. এখানে एग्जांपल হিসেবে দিচ্ছে আপনি কোর ভ্যালুস কি সেট করবেন টিমে, সেটা সবাই মিলে ডিসাইড করতে হবে। এবং এটা অনেক সময় আপনার অর্গানাইজেশনের ভ্যালুস থেকে নিতে পারবেন। প্রতিটা অর্গানাইজেশন, বড় অর্গানাইজেশন যারা, তাদের কিন্তু সেট ভ্যালুস আছে, সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। আর আমরা যখন অ্যাজাইল নিয়ে পড়াশোনা করব, অ্যাজাইলের অনেকগুলো মেথোডলজি আছে। সবচেয়ে পপুলার মেথোডলজি কি কারো জানা আছে? অ্যাজাইলের ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে স্ক্রাম। ঠিক আছে, তো স্ক্রামেরও 5টা ভ্যালুজ আছে। যারা স্ক্রাম ফলো করবে, অ্যাজাইলের একটা মেথোডলজি, তাদেরকে অবশ্যই সেই 5টা ভ্যালু ম্যান্ডেটরি ফলো করতে হবে তাদের। সো এটা নিয়ে আমরা পড়ালেখা করবো, স্ক্রাম কি, স্ক্রাম কিভাবে কাজ করে এবং স্ক্রামের 5টা ভ্যালুজ, এটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করবো, মানে অ্যাজাইল নিয়ে আলোচনা করবো। অলরাইট, সো স্টুডেন্ট ম্যানুয়াল সবাই তো পান নাই, এখানে একটা কিছু অ্যাক্টিভিটি আছে বোধহয় স্টুডেন্ট ম্যানুয়ালে, দেখি কি আছে। আচ্ছা, আমি সফট কপি দেখাই তাহলে মনে বেটার হবে। সফট কপিটা একটু ওপেন করি। এখানে আমি আসলে সব অ্যাক্টিভিটি করাবো না, কিছু কিছু অ্যাক্টিভিটি করাবো আর কি। যেমন আজকে আমরা কোন টপিকে ছিলাম, এতক্ষণ পড়লাম হচ্ছে গ্রাউন্ড রুলস। অলরাইট, সেই 2 নম্বর টপিক এই যে পড়ে। তো এখানে প্রতিটা চ্যাপ্টারের শেষেই কিন্তু অ্যাক্টিভিটি আছে। যেমন এই যে কয়েকটা অ্যাক্টিভিটি দিচ্ছে, একটা সিনারিও দেওয়া হচ্ছে, সিনারিওর উপর বেস করে কয়েকটা ডেসক্রিপটিভ প্রশ্ন করা হয়েছে আপনাদেরকে। সেই প্রশ্নগুলো অ্যান্সার চিন্তা করতে হবে, ক্লাসে ডিসকাস করতে হবে। তা আমি আসলে সব ডিসকাস করবো না, কিছু কিছু ডিসকাস করব। এটার অ্যান্সার কিন্তু আপনাদের কাছে দেওয়া আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ পিএমপি এক্সামের কোশ্চেন হচ্ছে সিনারিও বেস। অলওয়েজ ইউ উইল গেট এ সিনারিও, এবং প্রতিটা সিনারিওর সাথে আপনি কোশ্চেন পাবেন। হ্যাঁ, সিনারিও বেস। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, ইউ আর ফর্মিং দ্য টিম ফর দ্য মাইগ্রেশন প্রজেক্ট। হ্যাঁ, কোন একটা মাইগ্রেশন প্রজেক্ট আপনি করবেন, যেটার রেফারেন্স আসলে বিল্ড টিমে দেওয়া আছে। আমরা সেদিন ক্লাসে করি নাই, দেখবেন যে একটা মাইগ্রেশন, মোস্ট প্রবাবলি সফটওয়্যার মাইগ্রেশন প্রজেক্টের একটা কেস দেওয়া ছিল ওখানে। তখন আপনি টিম বিল্ড করতেছেন,
সেটার কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন ছিল, সেটার রেফারেন্স টানা হচ্ছে এখানে যে ইউ আর ফর্মিং দ্য টিম ফর দ্য মাইগ্রেশন প্রজেক্ট and you want to help the team begin working through establishing its norms and defining how they will work together to accomplish the project objectives. You organize an initial team meeting. তারপরে প্রশ্ন, the team decide it should produce a team charter but is unsure of exactly what it should cover. What are some of the key areas that a good team charter should include? কেউ বলতে পারবেন একটা গুড টিম চার্টারে কি থাকে? ফার্স্ট হচ্ছে গ্রাউন্ড রুলস। হ্যাঁ, মানে আসলে গ্রাউন্ড রুলসটা আছে একটা ক্যাটাগরি আর কি। মেন হচ্ছে শেয়ার্ড ভ্যালুস, তারপর কি থাকে স্টেকহোল্ডারদের লিস্ট, হ্যাঁ স্টেকহোল্ডার, কমিউনিকেশন কিভাবে করবেন, কমিউনিকেশন থাকবে, হ্যাঁ ডিসিশন মেকিং, ডিসিশন ডিসিশন মেকিং কিভাবে নেবেন যদি ডিসএগ্রিমেন্ট হয়, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলিটি ম্যানেজ করবেন, হাউ এন্ড হোয়েন দ্য টিম মিটস। হ্যাঁ তাহলে মানে শেয়ার্ড আওয়ার্স এইসব। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে বিহেভিয়ার এক্সপেকটেশন, যেটাকে আমরা টিম নর্মস বলতেছি, তাই না? এই জিনিসগুলো কিন্তু একটা ভালো চার্টারে থাকতে হবে, ঠিক আছে? সো এইটাই প্রশ্নের অ্যান্সার কিন্তু আসলে দেওয়া আছে আপনাদের দেখবেন যে একটা সলিউশন সেকশন আছে স্টুডেন্ট ম্যানুয়ালে। হ্যাঁ, একদম শেষে স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন একটা সলিউশন সেকশন আছে, সেখানে প্রতিটা যে 1.2, এটা আমরা 1.2 দেখতেছি তাই না? 1.2 এর কিন্তু সলিউশনটা দেওয়া আছে। তো সলিউশন আগে দেখবেন না, আগে নিজে অ্যান্সার আসলে চিন্তা করতে হবে, চিন্তা করে নিজে একটু কাগজ কলমে লিখবেন, লেখার পরে আসলে দেখবেন যে অ্যান্সারটা কি, এবং দেখবেন যে ওটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা বা কোনো মিস করছেন কিনা আপনি। তো সেটা আসলে নিজেকে তখন অ্যালাইন করতে হবে পিএমআই এর সাথে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক সময় আমরা এই অ্যান্সারে এমন কিছু আইটেম পাবো যেটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, প্রেজেন্টেশন স্লাইডেও নাই। তো সেই আইটেমগুলো কিন্তু তখন একটু পড়তে হবে আপনাকে, মানে আইটেমগুলো স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, আবার বলতেছি মানে ইয়াতেও নাই, স্লাইডেও নাই। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে একটু পড়তে হবে বিভিন্ন জায়গা থেকে, যেটা আমি এখানে ক্লাসে পড়াবো। যেন আমরা বোধহয় কোন একটা সেকশনে পাবো যেখানে বলা হয়েছে যে লেসন লার্ন করার জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হয়। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে 4L, একটা টেকনিক হচ্ছে 4L। যখন আমরা লেসন লার্ন কালেক্ট করি যে আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত প্রজেক্টে, তখন আমরা 4টা L ইউজ করি, 4L। এই 4L মানে হচ্ছে আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট কি লাইক করলাম, মানে যে 3 মাস ধরে যে কাজ করতেছি কি কি আমরা লাইক করছি, ঠিক আছে? হ্যাঁ, কি কি আমরা লার্ন করছি, তারপর কি কি ল্যাক্ট হয়েছে আমাদের, হ্যাঁ কি কি ইনিশিয়েটিভ বা কি কি অ্যাকশন আসলে ঠিক হয় না, ল্যাক্ট হয়েছে। একটা হচ্ছে লং ফর, অনেকদিন ধরে আমরা চাচ্ছি কিন্তু এখনো শুরু করতে পারতেছি না, আশা করছি কিন্তু আমরা আশা করতেছি হচ্ছে না। সো এই জিনিসগুলো আমরা প্রতিটা এরকম কোয়ার্টেন তৈরি করে, খুবই চমৎকার। এগুলো কিন্তু অ্যাজাইলের টুল, আসলে অ্যাজাইলের সব চমৎকার মানে স্পোর্টিং এবং ভিজুয়ালাইজ করা যায় এরকম টুল ইউজ করে, এবং অনেক ফান এবং গেমিং থাকে আর কি। সো এখানে থাকে হচ্ছে লাইক, এখানে থেকে কি লার্ন করছেন, এখানে কি ল্যাক্ট হয়েছে, আর এখানে লং ফর। তো এখানে আপনার মানে সবাই স্টিকি নোট ইউজ করে, ওখানে স্টিকি নোটে আপনি লিখবেন, লিখে আপনার স্টিকি নোটটা এখানে দিলেন যে কি কি আপনি লাইক করছেন, আরেকজন দিল, এভাবে কিন্তু সব হয়ে গেল। তারপর প্রতিটা আইটেম নিয়ে ডিসকাস করা হয়, এবং সেটাই আসলে আবার নেক্সট আমরা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করি যাতে নেক্সট ইটারেশনে কিংবা আমাদের প্রজেক্টের নেক্সট ফেজে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। সো এরকম অনেকগুলো জিনিস আপনারা পাবেন যখন এই যে এইসব কোশ্চেন থাকবে। তো সেই জন্য অবশ্যই আনসারটা করতে হবে, এবং যেখানে যদি কোনো নতুন আইটেম পান সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, যাতে অন্তত জানেন কনসেপ্টটা কি। অলরাইট, সো আমরা 8:56 বাজে আমরা একটা টপিক শেষ করলাম। এরপরে আমরা এখন 5 মিনিটের ব্রেকে যাব। 5 মিনিটের ব্রেকের পরে এসে আমরা অ্যাজাইল নিয়ে শুরু করব। অ্যাজাইল নিয়ে এবং প্রজেক্ট লাইফ সাইকেল কি কয়েক ধরনের হয়, একটা হচ্ছে প্রেডিক্টিভ, একটা হচ্ছে অ্যাজাইল, তারপর ইনক্রিমেন্টাল, আইটারেটিভ, এই শব্দগুলো হয়তো আপনারা শুনছেন। সেই শব্দগুলো কি জিনিস, কি বোঝায়, ওটা আমরা শিখবো, এবং ওই কনসেপ্টটা আসলে থ্রু আউট দ্য ক্লাস আমাদের লাগবে, অ্যাজাইল কনসেপ্ট। ঠিক আছে, আমরা তাহলে 5 মিনিট পরে উই আর জয়েনিং অ্যাগেইন। ঠিক আছে, সবাই জয়েন করেছি না? অলরাইট, সো এখন আসলে আমরা একটু ব্রেক হবে। ব্রেক মিন্স সিকোয়েন্সটা একটু ফলো করবো না,
আমার কিছু কনসেপ্ট আগে না নিয়ে আসলে আমাদের বুঝতে সমস্যা হবে, এই জন্য আমি কিছু টপিক পড়বো। তো টপিক পড়বো আসলে PMBOK এর প্রথম চ্যাপ্টার থেকে কিছু টপিক পড়বো, PMBOK এর প্রথম চ্যাপ্টার থেকে। সেটা আসলে আমাদেরকে হেল্প করবে যে PMBOK আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করতে বলছে সেটা জানাটা খুব দরকার। কারণ PMBOK এর ভার্সনটা ছিল আসলে মেইনলি প্রসেস ওরিয়েন্টেড। সো এই প্রসেসগুলো কি, তারপর আমরা অনেকটা হয়তো জানি যে প্রসেস গ্রুপ, নলেজ এরিয়া এবং 49 প্রসেস PMBOK এ মেনশন করা ছিল। তো সেটা আমাদের একটু জানা দরকার, কারণ আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে PMBOK এর পুরো PMBOK এর সবকিছু রেফারেন্স খুবই মানে সহজ ভাবে এবং কি বলবো একটু সামারাইজ ভাবে আছে আর কি, কনসাইজ ভাবে আছে। PMBOK খুবই ডিটেইল, যেটা পড়তে গেলে প্রচুর কনফিউশন হয় এবং শুরুতে কেউ দেখা যায় যে PMBOK ধরলে যদি নিজে নিজে শুরু করে দেখা যায় 1-2 চ্যাপ্টার পড়ার পরে হতাশ হয়ে যায় যে এটা আসলে পড়ার মতো কোনো বই না। সো ওইটা পড়বো, তারপর আমরা অ্যাজাইলে যাব। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। Alright. ঠিক আছে, আমি লাইফ সাইকেল নিয়ে আমরা একটু কথা বোধহয় বলছিলাম যে মানুষের লাইফ সাইকেল আছে না, সব মানুষই তো সবারই একটা লাইফ সাইকেল আছে, তাই না? Alright. সব স্লাইড দেখতে পাচ্ছি? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রজেক্ট লাইফ সাইকেল তার মানে হচ্ছে একটা প্রজেক্টের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত শেষ করার জন্য আমরা বিভিন্ন ধাপে বা বিভিন্ন স্টেপে বা বিভিন্ন ফেজে কাজ করি। সেই কালেকশন অফ ফেজকে বা স্টেপসকে বা বাংলায় ধাপগুলোকে আমরা বলতেছি লাইফ সাইকেল। সো আমাদের জীবনেও তাই আছে, তাই না? আমাদের মানে আমরা বলি যে শৈশব, কৈশোর, তারপরে অ্যাডোলসেন্স, তারপরে হচ্ছে ইয়থ। সেইভাবে আমাদের কিন্তু একটা স্টেজে আমরা উইটাই। সো এই যে বিভিন্ন ফেজ আমাদের লাইফের, তো সেটা আসলে আমাদের টোটাল লাইফ সাইকেলটা আমাদের মানুষের। সিমিলারলি একটা প্রজেক্ট যেহেতু টেম্পোরারি, স্টার্ট এবং এন্ড ডেট আছে, তো সেটাও আমরা বিভিন্ন স্টেপস ফলো করি, সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। এখন খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যেমন এটা খুব ইম্পর্টেন্ট যে প্রজেক্ট কিভাবে ম্যানেজ করা হয় সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি কোন প্রজেক্ট আমরা কিভাবে কোন কোন ধাপ ফলো করবো প্রজেক্ট ম্যানেজ করার জন্য, কি কি লাইফ সাইকেল ফলো করবো সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই বিষয়ে আমরা এখানে কয়েকটা বেসিক কনসেপ্ট নেওয়ার পরে সেখানে যাব যে আসলে কি কি লাইফ সাইকেল আছে অ্যাভেলেবল মার্কেটে, কি কি মানে কোনটা মডার্ন এবং কোনটা আসলে অনেক আগে থেকে আমরা ইউজ করতেছি। যেমন একটা লাইফ সাইকেল আমরা সবাই জানি, সেটার নাম হচ্ছে ওয়াটারফল, জানি না? ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওয়াটারফল মানে মানে আমি বোধহয় আগেও আলোচনা করছিলাম, ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এটাকে আমরা বলি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা শুরু থেকে করে আসতেছি। বা এটা আরেকটা নাম আছে প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা আগে থেকেই প্রেডিক্ট করতে পারি বা করতে চাই। হ্যাঁ, প্রি প্ল্যান্ড। এবং ওটা আরেকটা নাম হচ্ছে প্ল্যান ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে মোস্ট অফ দা প্ল্যান আমরা আগে করে ফেলি এবং পরে প্ল্যানটাই ড্রাইভ করে প্রজেক্টটাকে শেষ করতে করতে। সেটা হচ্ছে প্ল্যান ড্রিভেন। আর এখন মডার্ন আমরা যে আলোচনাগুলো করতেছি সেটা হচ্ছে অ্যাজাইল নিয়ে বলতেছি, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজিস। অ্যাজাইলে কি হচ্ছে? অ্যাজাইল হচ্ছে চেঞ্জ ড্রিভেন। অ্যাজাইল আসলে ওপেন অ্যাট এনি মোমেন্ট, যদি কোনো চেঞ্জ আসে অ্যাজাইল এটাকে ওয়েলকাম করে, ওয়েলকাম চেঞ্জেস। কারণ কি? অ্যাজাইলের মেইন টার্গেট হচ্ছে বিজনেস ভ্যালু ক্রিয়েশন ফর মাই কাস্টমার, ফর মাই বিজনেস, ফর মাই অর্গানাইজেশন। তার জন্য আমার প্রজেক্টের একদম প্ল্যান করে ফেললাম, কনক্রিট প্ল্যান, এটা চেঞ্জ করা যাবে না, যদি মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয়। এই জন্য অ্যাজিলিটি, তার মানে কুইকলি অ্যাডাপ্ট করতে পারে, এরকম ওরা ফ্লেক্সিবিলিটি ভাই। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি নিয়ে ওরা প্রজেক্ট ম্যানেজ করে, যাতে খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারে যে কোনো সিচুয়েশনে। সো সেটা নিয়ে আমরা আলোচনা করবো, প্রজেক্ট যেমন লাইফ সাইকেল নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন PMBOK বলা হয়েছিল মানে কি, এখনো যেহেতু PMBOK সিচুয়েশন আছে,
পিএমবকে বলছে যে সব প্রজেক্ট আসলে একটা প্যাটার্ন ফলো করে, অল প্রজেক্টস অফ এনি ইন্ডাস্ট্রি, সেটা আইটি হোক, হেলথ কেয়ার হোক, কনস্ট্রাকশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, প্যাটার্ন ফলো করে। কি প্যাটার্ন? যে সব প্রজেক্টে আমাদের 5টা আমরা ধাপ দেখতে পাই বা স্টেজ দেখতে পাই। একটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কি করি আমরা? আমরা অ্যাপ্রুভাল নেই, তারপর ফান্ড রেজ হয়, প্রজেক্ট ম্যানেজার এখানে অ্যাসাইন হয়, স্পন্সর, স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার কারা এর আইডেন্টিফাই হয়, সেটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশন হওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে প্ল্যানিং করা, যে আমরা প্রজেক্টটা কিভাবে রান করব। আমরা তো বাজেট পেয়ে গেলাম, আমরা হাই লেভেল স্কোপ জানি যে আমাদেরকে 5 তলা একটা বাড়ি বানাতে হবে, তাহলে সেটা এখন প্ল্যান করবো আমরা, ডিটেইল প্ল্যান। প্ল্যানের মধ্যে কি থাকে? যে ডিটেইল স্কোপটাকে বের করা, যে আসলে 5 তলা বিল্ডিং এর মধ্যে কি কি হবে, হ্যাঁ, কত স্কয়ার ফিট করে হবে, নিচতলাটা কি গাড়ির গ্যারেজ হবে, পার্কিং হবে, ছাদটা কি জাস্ট ইয়া টাইপ হবে, কি বলে ওটাকে, হ্যাঙ্গিং এরিয়া টাইপ হবে, যেখানে আমরা হ্যাং আউট করতে পারবো, এরকম হবে না কি হবে আসলে, এবং কয়তলা হবে। সো ডিটেল আমরা স্কোপিং করবো, তারপর টাইমিং বের করবো, যে আচ্ছা তাইলে এই বিল্ডিংটা তৈরি করতে কত সময় লাগবে, কি পরিমাণ বাজেট লাগবে, কি কি কোয়ালিটি আমাদেরকে এনশিওর করতে হবে, ঠিক আছে, রাইট। দেন হচ্ছে কি কি রিস্ক থাকতে পারে, কমিউনিকেশন কিভাবে করবো আমরা, কি কি রিসোর্স লাগবে, এই ধরনের আমরা প্ল্যানিং করি। প্ল্যানিং করার পরে নেক্সট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্ল্যানিং ফলো করে উই স্টার্ট এক্সিকিউটিং দ্য ওয়ার্ক। প্ল্যান ফলো করে আমরা কাজ শুরু করি, এবং এরপরে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। তার মানে থ্রুআউট দ্য প্রজেক্ট আমাদের প্ল্যান এবং এক্সিকিউশনের মধ্যে ইজ দেয়ার এনি গ্যাপ, ইজ দেয়ার এনি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, ইজ দেয়ার এনি নিউ চেঞ্জ, সেটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করবো। সো এভরিথিং ইজ পার্ট অফ মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। অ্যান্ড ফাইনালি প্রজেক্টটা যখন ডেলিভারেবল তৈরি হয়ে যাবে, উই উইল দেন ক্লোজ ফর্মালি উইথ অ্যাপ্রুভালস অ্যান্ড সাইনিং অফ দ্য কাস্টমার। সো এই যে 5টা স্টেজ, এই যে একটা প্যাটার্ন সব প্রজেক্টে ফলো করে, এইটিকে আসলে পিএমবকে বলা হয়েছিল প্রসেস গ্রুপ, ঠিক আছে, প্রসেস গ্রুপ। আচ্ছা, এখন আমরা আরেকটা আইডিয়া আলোচনা করি, সেটার নাম হচ্ছে, আমি স্কিপ করে যাচ্ছি, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটাতে আমরা করবো। আমি আসলে মেইন কয়েকটা আইডিয়া আমাদের আলোচনা করা দরকার, সেটা আমি আলোচনা করতেছি। আচ্ছা, এইটাতে আমি একটু কাপ অফ টিতে একটু পরে আসবো। তাহলে আমি দেখেন এই 5টা বিষয় নিয়ে কথা বললাম: প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপস, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং এন্ড ক্লোজিং, মনিটরিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। এই যে দেখেন ফিগারটা কি দেখা যাচ্ছে সবার, এই ফিগারটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা ইনিশিয়েশন বললাম, ক্লোজিং বললাম, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল কিন্তু থ্রু আউট দ্য প্রজেক্ট হবে। আমি যদি ওখানে 4 নম্বরে দেখাইছিলাম, কিন্তু কি হবে, মনিটরিং এন্ড কন্ট্রোল আমাদেরকে থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হবে, ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে নলেজ এরিয়া। পিএমবকে 10টা নলেজ এরিয়া নিয়ে আলোচনা হয়েছে। সো এই 10টা নলেজ এরিয়া কি এবং সেটার ইমপ্লিকেশন কি এবং এটা আসলে কত ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন আলোচনা করব। এবং আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু এরকম না যে 10টা নলেজ এরিয়া নিয়ে আলোচনা করা হয় নাই, 10টা নলেজ এরিয়া নিয়ে ডিটেল কনসাইজ আলোচনা আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, যেটা ডিটেলটা আপনি পাবেন পিএমবকে। সো 10 নলেজ এরিয়াস, তার মানে হচ্ছে একটা প্রজেক্ট, আমি এইভাবে বলি যে একটা প্রজেক্ট, আমি একটু হোয়াইট বোর্ড অন করছি এখানে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমরা যখনই একটা প্রজেক্ট নিয়ে কথা বলি, প্রজেক্ট, হ্যাঁ, তাহলে কি হয়, প্রথমে আমরা আসলে প্রজেক্টে কি করতে যাচ্ছি সেই স্কোপটা আমরা ডিটেইল জানতে চাই। স্কোপ ম্যানেজমেন্ট, ডিটেইল অফ দ্য স্কোপ, হোয়াট অফ দ্য প্রজেক্ট। তারপর হচ্ছে সময়, শিডিউল, কত সময় লাগবে এই প্রজেক্টটাকে ডেলিভারি দিতে, এই স্কোপটাকে ডেলিভারি দিতে কত সময় লাগবে, কি পরিমাণ বাজেট লাগবে কস্টিং, প্রজেক্টটাকে, হ্যাঁ, কস্টিং। তারপর হচ্ছে কোয়ালিটি কি কি দিতে হবে আমাদেরকে, কোয়ালিটি কি কি রিকোয়ারমেন্ট আছে, যেটা মিট না করলে হবে না। শুধু স্কোপ, শিডিউল আর বাজেটের মধ্যে করলে কিন্তু হবে না, আমাদেরকে অবশ্যই কোয়ালিটি এনশিওর করতে হবে। দেন হচ্ছে এই যে 4টা জিনিস আমরা বলতেছি, সেই 4টা জিনিস ডেলিভারি দেওয়ার জন্য রিসোর্স লাগবে। রিসোর্স কি লাগবে? রিসোর্স, সেই রিসোর্স কি লাগবে, একটা হচ্ছে পিপল রিসোর্স বা টিম রিসোর্স, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল কিংবা ফিজিক্যাল রিসোর্স।
হুম। যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের দুইটা রিসোর্স লাগে, একটা হচ্ছে মানুষ লাগে, একটা হচ্ছে কোনো ইকুইপমেন্ট বা মেশিনারিজ কিংবা ম্যাটেরিয়াল লাগে। এই দুইটা দিয়ে আমরা কাজ করতে পারি। সো সেইটা আমরা রিসোর্স নলেজ এরিয়াতে আমরা আলোচনা করি। আচ্ছা, এরপরে হচ্ছে কমিউনিকেশন। প্রজেক্টে একটা মেজর বিষয় হচ্ছে কমিউনিকেশন। ইভেন পিএমবকে বলা আছে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে খুঁজে দেখবেন, এখানে বলা আছে 90% অফ প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন। তার মানে সাকসেসফুলি প্রজেক্ট ম্যানেজ করতে চাইলে কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। ইন্টারনাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন, আপনার মেইন কাজে হচ্ছে ঠিকমতো কমিউনিকেট করা। হ্যাঁ, তারপর হচ্ছে কি রিস্ক। রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, রিস্ক মানে আমরা যে প্ল্যানগুলো করছি সবসময় কি প্ল্যান অনুযায়ী কাজ হয়? হোয়াট ইফ যদি প্ল্যানটা কাজ না করে, তাহলে হোয়াট আর দ্য মেজার্স উই শুড টেক। তো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজ যদি না করি তাহলে কিন্তু প্রজেক্টে ডিলে হবে, কস্টিং অন্য চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, কোয়ালিটি ইনশিওর করতে পারবো না। এরপর হচ্ছে প্রকিউরমেন্ট। প্রজেক্টে যে ম্যাটেরিয়াল লাগবে, পিপল লাগবে, সেটাকে অলরেডি আমার অর্গানাইজেশনে অ্যাভেলেবল, নাকি আই হ্যাভ টু প্রকিউর, আই হ্যাভ টু পারচেজ ফ্রম ভেন্ডর অর সাপ্লায়ার এনি ম্যাটেরিয়াল, সার্ভিস, ইকুইপমেন্ট। তো সেটা হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। এবং লাস্টলি যেটা নিয়ে আমরা বলি, নট লাস্ট, সেটা হচ্ছে স্টেক হোল্ডার। তার মানে প্রজেক্টে নানান ধরনের স্টেক হোল্ডার থাকবে। আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করছি প্রথম টপিকে বিল্ড এ টিম, তখন আসলে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এবং স্টেক হোল্ডারকে আমরা দেখছিলাম যে প্রজেক্ট ম্যানেজারের সাথে বিভিন্ন গ্রুপ অফ স্টেক হোল্ডার্স ইনফ্লুয়েন্স করে, এবং প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদের সাথে কোলাবোরেট করা। তো সেই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অ্যানাদার সাকসেস ফ্যাক্টর টু ম্যানেজ এ প্রজেক্ট সাকসেসফুলি। সো আমরা কয়টা আলোচনা করলাম? সবাই শুনতেছেন তো না? আরেকটা বাকি ইন্টিগ্রেশন। হ্যাঁ, দেখেন, 1টা 2টা 3টা বাজেট, 4টা কোয়ালিটি, 5 হচ্ছে রিসোর্স, 6 কি কমিউনিকেশন, 7 হচ্ছে রিস্ক, 8 হচ্ছে প্রকিউরমেন্ট, 9 হচ্ছে স্টেক হোল্ডার। আর 10 নম্বর আমরা বলি মাঝখানে, যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, আই। দিস ইজ নাম্বার 10, যেটা সেন্টারে থাকে। ইন্টিগ্রেশন হচ্ছে বাকি সমস্ত নলেজ এরিয়া এবং বাকি অ্যাক্টিভিটিকে ইন্টিগ্রেট করা। এটা আসলে মেইন কাজ টু মেক এ প্রজেক্ট সাকসেসফুল। অলরাইট, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট কার কাজ হবে? তাহলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা এটা কার দায়িত্ব? প্রজেক্ট ম্যানেজারের। প্রজেক্ট ম্যানেজার। রাইট, প্রজেক্ট ম্যানেজারের কোর রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, যেটা আমি বাংলায় বলি সামগ্রিক সমন্বয় করা। প্রজেক্ট ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সামগ্রিক সমন্বয় করে স্পন্সর, স্টেক হোল্ডার, আমার টিম, ভেন্ডর, সাপ্লায়ার করে যাতে আমরা ইন্টিগ্রেট করে যাতে প্রজেক্টের রেজাল্ট বের করতে পারি, অবজেক্টিভ মিট করতে পারি। সো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইজ দ্য কোর এরিয়া অফ প্রজেক্ট ম্যানেজার। এবং দিস আর দ্য 10 নলেজ এরিয়াস। যে কোনো প্রজেক্ট চিন্তা করেন না কেন, আপনারা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন আছেন, সরকারি প্রজেক্টের, বেসরকারি প্রজেক্টের, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, সব জায়গায় কিন্তু এই 10টা জিনিস আমাদের লাগেই। 10 অ্যাসপেক্টস। এমন কোনো প্রজেক্ট পাবেন না যেখানে এই 10টা ফ্যাক্টর ছিল নাই। ঠিক আছে, সেই 10টা জেনারেল ফ্যাক্টরকে বলা হয় আসলে নলেজ এরিয়া। এবং পিএমবকে 10টা চ্যাপ্টার আছে এক একটা নলেজ এরিয়ার উপরে। হ্যাঁ, চ্যাপ্টার নম্বর 4 থেকে। তার মানে আমাকে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে, ভালোভাবে প্রজেক্ট ম্যানেজ করতে জানতে হলে এই 10টা অ্যাসপেক্টে আমাকে ভালো নলেজ থাকতে হবে যে কিভাবে আমি এটাকে ম্যানেজ করি। ঠিক আছে, সেখান থেকে আসলে 10টা নলেজ এরিয়ার আইডিয়াটা আসছে। আচ্ছা, এরপরে পিএমবক যেটা করছে সেটা হচ্ছে যে এই 10টা নলেজ এরিয়াকে ম্যানেজ করার জন্য, প্রতিটা নলেজ এরিয়াকে ম্যানেজ করার জন্য নানান ডিফারেন্ট প্রসেসকে আইডেন্টিফাই করছে, বা অ্যাকশন বা অ্যাক্টিভিটি। যে কোন, যখন আমি স্টেক হোল্ডার ম্যানেজ করবো, তখন আসলে আমার কি কি প্রসেস ফলো করা দরকার, তাহলে আমি বেটার স্টেক হোল্ডার ম্যানেজ করতে পারবো। যখন আমি কোয়ালিটি ম্যানেজ করবো, তখন আসলে কি কি প্রসেস ফলো করা দরকার, যেটা করলে কোয়ালিটি ঠিকমতো ম্যানেজ হবে। তো পিএমবক আসলে কি করছে, প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা নলেজ এরিয়ার প্রসেস আইডেন্টিফাই করছে। হ্যাঁ, যেমন কোয়ালিটিতে 3টা প্রসেস আইডেন্টিফাই করছে, একটা হচ্ছে প্ল্যান কোয়ালিটি, একটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, একটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। এবং প্রতিটা প্রসেস করার জন্য কি কি টুলস টেকনিক ইউজ করতে হবে, হ্যাঁ, ইনপুটস আউটপুট কি হবে, ডেলিভারেবল কি হবে প্রতিটা প্রসেসের, স্পেশালি কি কি টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করলে আমরা বেস্ট রেজাল্ট পাবো, সেটা থ্রুআউট দ্যাট নলেজ এরিয়া অ্যান্ড দ্যাট চ্যাপ্টার ডিসকাস করা হচ্ছে পিএমবকে। সো আমরা যেহেতু এখন পিএমবক খুব ডিটেল করবো না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখবেন যে থ্রুআউট দ্য স্টুডেন্ট ম্যানুয়াল আছে।
আমরা যখন স্টার্টিং দ্য প্রজেক্ট করবো তখন দেখবেন যে অলমোস্ট প্রতিটা নলেজ দিয়ে কভার করবে, টাচ করবে। ঠিক আছে, সো এই হচ্ছে নলেজ এরিয়ার আইডিয়া। এখন আমরা বললাম যে প্রতিটা নলেজ এরিয়াতে দেয়ার আর ডিফাইন্ড প্রসেসেস, যেটা আমাদের ফলো করতে পিএমবক বলেছে। সো সেই প্রসেসটা কি আসলে, হ্যাঁ সেই প্রসেসগুলো কি কি সেটা আমাদের একটু জানা দরকার। সেই প্রসেস হচ্ছে টোটাল 49 প্রসেস। হ্যাঁ বলো। আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এই 10টা নলেজ এরিয়া স্টুডেন্ট ম্যানুয়ালে আছে হয়তো শর্ট আকারে, বাট আমরা যদি পরীক্ষায় ভালো করতে চাই ইন দ্যাট কেস কি আমাদের পিএমবক ফলো করতে হবে, বা ওইটা করলে বেটার হয় কি, নাকি স্টুডেন্ট ম্যানুয়ালি এনাফ? স্টুডেন্ট ম্যানুয়ালি এনাফ, তার চেয়ে কিছু কিছু জায়গায় বেশি লাগতে পারে, সেটা আমি তখন বলবো যে এটা একটু কাইন্ডলি পিএমবক থেকে একটু দেখবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটা এই স্ক্রিনশটটা বন্ধ করছি। করার পরে আমি আসলে একটা ফিগার ওপেন করব, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেবিল ইন পিএমবক, সেটা আমি একটা ওপেন করছি। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি আমি। নজরুল, আচ্ছা দেখা যাচ্ছে একটা টেবিল দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। টেবিলটা দেখতে পাইছি? দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই টেবিলটা পিএমবকের 25 নম্বর চ্যাপ্টারে 25 নম্বর পেজে আছে। পিএমবকের 25 নম্বর পেজে আছে 25। ঠিক আছে, দিস ইজ দ্য সামারি অফ দ্য হোল পিএমবক। হ্যাঁ, এবং আপনি যদি পিএমবক ফলো করে প্রজেক্ট ম্যানেজ করতে চান, তো দিস ইজ দ্য টেবিল হুইচ ইউ নিড টু ফলো। যদি আপনি প্রজেক্ট ম্যানেজ করতে চান ফলোইং পিএমবক গাইডলাইন, পিএমবকের নলেজ এরিয়া এবং প্রসেস ফলো করে যদি প্রজেক্ট ম্যানেজ করতে চান, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেবিল ইন পিএমবক। এবং এখানে আসলে পিএমবকের সব কিছু এখানে আছে। সো এই টেবিলটা আমাদের একটু বোঝা দরকার, কারণ এই টেবিলটা এখন হয়তো ওইভাবে লাগবে না আমাদের, কিন্তু এটা যদি একটু রিলেট করতে না পারি তাহলে আসলে আমরা অনেক সময় লিঙ্ক হারাই ফেলবো। সো সবাই আছেন তো না? জি। কারণ এখন আমরা খুবই ইম্পর্টেন্ট আলোচনা করবো, 5-7 মিনিট সময় লাগবে, সবাই একটু ফোকাস থাকি। জি। আচ্ছা আমরা কি বললাম যে 5টা একটু বড় করতেছি, আমি এটা একটু বড় করতেছি। আচ্ছা এখানে দেখেন একটু যদি আমরা দেখি এই টেবিলটাতে, এটা আসলে প্রসেস এবং নলেজ এরিয়ার ম্যাপিং এখানে এই টেবিলটাতে আছে। সো টপে আমরা দেখতেছি ইট ইজ টকিং অ্যাবাউট 5 প্রসেস গ্রুপ। ওই যে আমি যেটা প্রথমে বললাম, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এন্ড ক্লোজিং। আর ওই যে 10টা নলেজ এরিয়া বড় বলছি আমি। করে দেন প্লিজ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি না স্যার, একটু বড় করে দেন। ওকে ওকে ঠিক আছে। এটা খুব বেশি বড় হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। মাচ বেটার নাও। আচ্ছা এখানে ভার্টিক্যালি আছে আমাদের নলেজ এরিয়া, হরিজন্টালি আছে প্রসেস 5টা প্রসেস গ্রুপ, আর ভার্টিক্যালি আছে 10টা নলেজ এরিয়া। যে আমি একটু আগে বললাম ইন্টিগ্রেশন, স্কোপ, শিডিউল, কস্ট, এইভাবে আমরা ভার্টিক্যালি যদি নিচে নিতে যাই তাহলে একদম লাস্টে স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মতো আছে। তার মানে এই 10টা নলেজ এরিয়া অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাকে ফলো করতে হবে, আর হচ্ছে এই 5টা এই স্টেজে আমাকে বিভিন্ন প্রসেসগুলো ফলো করতে হবে। এই মাঝখানে যে আমরা রেগুলার ফন্টে দেখতে পাচ্ছি, সেই রেগুলার ফন্টের প্রতিটা আইটেম হচ্ছে প্রসেস। তার মানে আমি যে একটু আগে বললাম যে পিএমবক আইডেন্টিফাই করছে যে আমি যখন কোয়ালিটি ম্যানেজ করব, তখন আসলে আমাকে 3টা প্রসেস ফলো করতে হবে। একটা হচ্ছে প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, একটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। সো এই 3টা প্রসেস যদি আমি ফলো করি তাহলে আমার আসলে প্রজেক্টে কোয়ালিটি আমি এনশিওর করতে পারবো। ঠিক আছে, তো সেটা কোয়ালিটি নলেজ এরিয়াতে ডিসকাস করা হয়েছে এই 3টা প্রসেস। এইভাবে আমরা যদি আরেকটা দেখি, সে স্টেক হোল্ডার যদি দেখি, স্টেক হোল্ডার দেখেন এখানে 4টা প্রসেস ফলো করতে বলছে পিএমবক। একটা হচ্ছে স্টেক হোল্ডারকে প্রথমে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কারা কারা আমার স্টেক হোল্ডার। দেন প্ল্যান করতে হবে যে কিভাবে আমি স্টেক হোল্ডারকে এনগেজ করবো এবং আমি কিভাবে নিজে এনগেজ হব।
এবং ম্যানেজ স্টেক হোল্ডার মানে এই যে প্ল্যান করলাম আমি, প্ল্যানটা ফলো করে ম্যানেজ করতে হবে, এক্সিকিউট করতে হবে, যাতে তারা সবাই এনগেজড হয় যখন লাগবে যাকে। মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট মানে হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল করে দেখা যে এক্সিকিউশন, প্ল্যানিং এবং এক্সিকিউশনের মধ্যে ইজ দেয়ার এনি ডিফারেন্স, ইজ দেয়ার এনি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, ইজ দেয়ার এনি চেঞ্জ, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সো দিস আর দ্য 4 প্রসেস রিলেটেড টু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, যেটা আমরা যখন স্টেক হোল্ডার ম্যানেজ করবো তখন ইউজ করতে হবে। এখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারপ্রেট করা যে এইটা আসলে কোথায় আছে। কোথায় আছে মিন্স এই যে এই প্রসেসটা কোথায় আছে ভার্টিক্যালি, ইনিশিয়েশন রাইট। যখন আমি প্ল্যান করতেছি দ্যাট মিন্স এটা প্ল্যানিং এ আছে। আবার যখন এক্সিকিউশন আছে, স্টেক হোল্ডারের কোডটা এক্সিকিউশন আছে, ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট। তার মানে আমি যখন এক্সিকিউশন ফেজে থাকবো আমার প্রজেক্টের, তখন আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। আর মনিটর এটা কোথায় আছে, মনিটরিং এন্ড কন্ট্রোলিং। মনিটরিং আচ্ছা, এই যে ইন্টারপ্রেটেশনটা এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ইন্টারপ্রেট করতে পারেন, এই টেবিলটা ইন্টারপ্রেট করতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে কোন স্টেজে আপনাকে কোন প্রসেসগুলো ফলো করতে হবে। সো তার মানে সিস্টেমটাকেই কি স্যার ওয়াটারফল সিস্টেম বলা হচ্ছে? ডাইরেক্টলি ওয়াটারফল বলবো না, মানে এটা এইভাবে একটু বলা যায় যে পিএমবক আসলে একটু আমাদেরকে ট্রাই করছে যে প্রসেস ওরিয়েন্টেড যাতে আমরা হই, তাই না? এটা একটা ফরম্যাট, বাট সব প্রসেস এরকম নাও হইতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, আবার কোনো সিকোয়েন্স নাই যে এইভাবেই করতে হবে, সিকোয়েন্স বলা নাই। কিন্তু মানে মোটা দাগে আমরা বলি না যে মানে মোটা দাগে বা ব্রডলি জেনারেলি এটাই হইতে পারে। হ্যাঁ, যখন আমরা ইনিশিয়েশন স্টেজে থাকবো প্রজেক্টে, তখন আমাদেরকে এই ভার্টিক্যালি 2টা প্রসেস ম্যানেজ করতে হবে। কি ডেভেলপ প্রজেক্ট চার্টার আর স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। আর যখন আমি প্ল্যানিং এ থাকবো, দেখেন যখন আমি প্ল্যানিং এ থাকবো তখন টোটাল 24টা প্রসেস আছে ভার্টিক্যালি। এই 24টা প্রসেস আপনাকে করতে হবে, 24টা প্রসেস। হ্যাঁ, আপনাকে প্ল্যান করতে হবে কিসের, আপনাকে প্ল্যান করতে হবে টোটাল প্রজেক্টের, প্ল্যান করতে হবে স্কোপের, প্ল্যান করতে হবে শিডিউলের, বাজেটিং করতে হবে, কোয়ালিটি প্ল্যান করতে হবে, রিসোর্স প্ল্যান করতে হবে, কমিউনিকেশন প্ল্যান করতে হবে, রিস্ক প্ল্যান করতে হবে। সো অল প্ল্যানিং ইউ হ্যাভ টু ডু when you are in planning stage. এবং কয়টা আছে প্রসেস টোটাল প্ল্যানিং এর? 24টা। টোটাল প্রসেস হচ্ছে 49, তার মধ্যে 24টা হচ্ছে প্ল্যানিং এ। ও তার মানে কি বোঝাচ্ছে, কত পার্সেন্ট? 50% প্ল্যানিং এ অলমোস্ট সবকিছু মেইন। তার মানে আসলে পিএমবকটা যদি আমরা এখন একটু চিন্তা করি, তাহলে পিএমবক আসলে প্ল্যান ড্রিভেন, তাই না? তার মানে একটু ওয়াটারফল দিকে চলে যাচ্ছে আমরা। সো প্ল্যান ড্রিভেন মানে পিএমবক আসলে অলওয়েজ ফোকাস থাকছে যে উইদাউট প্ল্যানিং ইউ শুড নট ডু এনি ওয়ার্ক অফ দ্য প্রজেক্ট। যখনই কোনো কাজ শুরু করেন তার আগে প্ল্যান করেন। সো দিস ইজ গুড আইডিয়া। অ্যাজাইল কিন্তু এর ডিফারেন্ট না, অ্যাজাইলে কিন্তু প্রতিটা কাজ শুরুর আগে প্ল্যান করতে হয়, কিন্তু পিএমবক বলে যে আপনি সব প্ল্যানিং আগে করে ফেলবেন, মোস্ট অফ দ্য প্ল্যানিং। আর অ্যাজাইল বলে যে যখন যতটুকু প্ল্যানিং লাগবে ততটুকু করো, পুরোটা করতে চায় না। দ্যাট ইট উইল রেজা ভাই, তাহলে আসলে হ্যাঁ রেজা ভাই আমাদের যে সব, আমি যে আমার ক্যামেরাটা কাজ করছে না, যার জন্য আমার ছবি দেখা যাচ্ছে না। আমাদের যে মেগা প্রজেক্ট যেগুলো, আমাদের সব প্রজেক্টই তো আসলে প্রেডিক্টিভ। সব প্রজেক্ট আমাদের আসলে প্রেডিক্টিভ না, যেমন মেগা প্রজেক্ট যে আমাদের পদ্মা ব্রিজ, যেটা এটা তো আসলে তো সবই তো মানে এই পুরো প্রসেসটা তো ফলো যেটা করি সেটা তো আসলে প্রেডিক্টিভই তো ধরা হয় আর কি, মানে আমার মতে আর কি হচ্ছে আর কি। কনস্ট্রাকশন প্রজেক্ট, হ্যাঁ, এগুলা বেশিরভাগই আসলে প্ল্যান ড্রিভেন, প্ল্যান রিলেটেড, প্রেডিক্টিভ টাইপ প্রজেক্ট। কারণ কি, কারণ হচ্ছে এটা আসলে আমরা অনেক দিন থেকে জানি, আসলে আমরা আসলে আমাদের মানব সভ্যতার হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে কনস্ট্রাকশন প্রজেক্টের। তখন ওইসব জায়গায় আমরা প্রেডিক্টিভ ইউজ করি। প্রেডিক্টিভ সেই জায়গায় ইউজ করি যেটা আসলে সহজে চেঞ্জ করা যায় না। যেমন আপনি বাড়ির পাইলিং করে ফেলছেন বা ফাউন্ডেশন করে ফেলছেন, ফ্রেমিং শুরু করছেন বা একটা রূপ বানাই ফেলছেন, তাহলে এখন কি আবার ফাউন্ডেশন চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এটা তো সিকোয়েন্সিয়াল না গেলে হবে না, এই জন্য ভেরি কস্টলি। তো এইসব জায়গায় আমরা আসলে প্ল্যান ড্রিভেন ইউজ করি। আবার অ্যাজাইল সেসব জায়গায় ইউজ করা যায় যেখানে ইজিলি আপনি ভাঙা চুরে করতে পারেন। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনার এটা তো আপনার সফটওয়্যার কোড লিখছেন, কোড আপনি ছুঁড়ে ফেলে দেন, এটা কোনো ব্যাপার না, টাইমটা হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি আবার লিখতে পারবেন, ওটার কারণে মেশিন ধ্বংস হয়ে যাবে, তাই না? সো নলেজ ওয়ার্ক টাইপ প্রজেক্টে, তারপর সফটওয়্যার প্রজেক্টে আমরা আসলে অ্যাজাইলটা অনেক বেশি প্রেফার। সফটওয়্যার প্রজেক্ট আসলে সেটাই হচ্ছে, যেমন একটা যে প্রবলেম নিয়ে কাজ করছে, সেই প্রবলেমটা দেখা গেল যে সে সলভ করে দিল, কিন্তু ভেন্ডারের কাছে যখন কাস্টমারের কাছে আসলো, কাস্টমার দেখলো যে তার
সলিউশন কিন্তু পুরোটার ভিতর নাই। রাইট তখন বলছে, ঠিক আছে আমি এইটা চাচ্ছি, এটা আসে নাই এখানে, আবার ওইখানে আবার মডিফিকেশনের কাজ লাগবে। এইভাবে কতবার ইটারেশনের পরেই কিন্তু আসলে ফাইনাল ফিনিশ প্রোডাক্ট ফাইনাল হবে। হয়। রাইট রাইট বিশেষ করে আমি এখন যে প্রজেক্টটাই আছে চাইনিজ যে কোম্পানিতে, যে টিবিটিসিএল এর যে প্রজেক্ট, এখানে ওই বস নামে একটা কম্পোনেন্ট আছে, মানে পুরো বিলিং সিস্টেম সবগুলো ইন্টিগ্রেট করার জন্য। এখন স্কোপ অনুযায়ী যে কাজটা করার, দেখা যায় কি যে ওই যখন পিএটি করার সময় ওরা একভাবে করে এসছে, বলছে না তোমার স্পেক আছে এরকম এরকম ঠিক করো, আবার অর্ধেক কয়েকদিন আবার চীনে পাঠালো করতে, যে আবার বলে যে ঠিক আছে এই দেখো এই ট্রায়ালটা ভার্সনটা আসলে হয়তো এটা ঠিক হবে। তা এটা কিন্তু আসলে ওই মানে আস্তে আস্তে সাকসেসিভলি কিন্তু এটা দীর্ঘদিন ধরেই কিন্তু এইটা হচ্ছে। ঠিক আছে, রাইট ঠিক আছে। তো আমরা দেখেন আমরা মানে পিএমবক আসলে প্রসেস মেইন পিএমবকের ফোকাস ছিল যাতে আমরা প্রসেস ওরিয়েন্টেড হতে পারি, হ্যাঁ, এবং আসলে প্ল্যানটাই বেশি ছিল। কিন্তু পিএমবক আবার এরকম না, বলা যাবে না একদম প্ল্যান ড্রিভেন বা ওয়াটারফল, কারণ পিএমআই যখন আসলে পিএমবক ডিটেল করবেন তখন দেখবেন যে বেশিরভাগ জায়গায় বলা আছে ইটারেশনের কথা বলা আছে। যেমন এই প্রসেসগুলো এরকম না যে একবারই করবেন, এটা দরকার হলে আপনি বারবার ইটারেটিভ ভাবে করবেন, হ্যাঁ, এবং একটার সাথে আরেকটা মানে মানে ফোর্থ করবে, মুভ করবে, একবার এদিকে যাবেন একবার এদিকে আসবেন, এরকম হবে। কিন্তু মানে ইটারেশন হবে, ইনক্রিমেন্টাল হবে। সেই জন্য আসলে একদম বলা যাবে না যে এটা হচ্ছে প্ল্যান ড্রিভেন টাইপ, কিন্তু আমরা দেখতেছি যে প্ল্যানিংটা অনেক বেশি, এবং প্ল্যানিংটা করতে বলা হয়েছে আর্লি অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, এরপরে যেটা আমাদের বোঝা দরকার এই টেবিল থেকে, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ যখন আমরা করবো প্রজেক্টের, তখন আসলে এই 10টা এখানে ভার্টিক্যালি যদি আমরা যাই, টোটাল দেখবেন যে 10টা প্রসেস আছে, 10টা প্রসেস আছে। সেই 10টা প্রসেস আপনাকে ফলো করতে হবে। মনিটরিং কন্ট্রোলিং যখন আমরা করবো প্রজেক্টে, তখন আমরা কোন প্রসেস ফলো করবো। এই যে 12টা প্রসেসের কথা পিএমবকে বলছে যে এই 12টা প্রসেস আপনি ফলো করবো। আর যখন আমি ক্লোজিং হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমার একটাই প্রসেস আছে, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। তার মানে আপনি ফর্মালি অফিসিয়ালি যেসব অ্যাক্টিভিটিস করতে হয় প্রজেক্ট ক্লোজ করার সময়, সে সমস্তগুলো কাজগুলো করবো, করে প্রজেক্টটা ক্লোজ করবো। সেই হচ্ছে আমাদের এটার ইন্টারপ্রিটেশন। এবং এইটা আসলে যদি এই ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারেন, তাহলে আপনি পিএমবকটা বুঝতে পারবেন যে পিএমবকটা আসলে কিভাবে লেখা হচ্ছে। পিএমবকের প্রথম 3টা চ্যাপ্টার হচ্ছে বেসিক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। সেখানে দেখবেন বিভিন্ন ডেফিনেশন আছে, প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলে, প্রজেক্ট ম্যানেজার কে, তারপরে লাইফ সাইকেল কাকে বলে, পোর্টফোলিও কি, প্রোগ্রাম কি, এসব ডেফিনেশন। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্ট অপারেট। এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আছে একদম লেসন 5-এর টপিক বি এবং সি। তো আমাদের পিএমবকের সেকেন্ড চ্যাপ্টারটা আসলে ওই দুইটা টপিকে আলোচনা হবে, আমরা আলোচনা করবো তখন। এই চ্যাপ্টারে বলা হয়েছে যে আমরা প্রজেক্ট আসলে ইন্ডিপেন্ডেন্ট হয় না, একটা অর্গানাইজেশনের ভিতরে হয়, একটা দেশের মধ্যে হয়, গ্লোবালি তার বিভিন্ন ইম্প্যাক্ট আছে, গ্লোবাল ইকোনমি এবং আবহাওয়ার সাথে। তো সেই ইম্প্যাক্ট গুলোকে, ইনফ্লুয়েন্স গুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে যখন প্রজেক্ট ম্যানেজ করবো। এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার্স রোল ইন দ্য প্রজেক্ট। যারা আমরা প্রজেক্ট ম্যানেজ করতে চাই প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তাদের আসলে কি কি কম্পিটেন্সি থাকা দরকার, টেকনিক্যাল স্কিল, স্ট্র্যাটেজিক এন্ড বিজনেস স্কিল, হ্যাঁ, তারপর হচ্ছে লিডারশিপ স্কিল, এবং কি কি লিডারশিপ স্কিল আমরা ইউজ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আছে 3 নম্বর চ্যাপ্টারে। সেই 3টে চ্যাপ্টারে আসলে বেসিক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার। এরপরে 4 নম্বর চ্যাপ্টার থেকে, এই যে এখানে দেখেন 4 নম্বর আছে না, এই যে 4, দিস ইজ অ্যাকচুয়ালি রেফারেন্স অফ দ্য পিএমবক চ্যাপ্টার নাম্বার 4। তো 4 থেকে 13 নম্বর চ্যাপ্টার হচ্ছে পিএমবকের সব নলেজ এরিয়ার ডিটেইল, এবং কোন নলেজ এরিয়াতে কোন কোন প্রসেস আছে তার ডিটেইল। ঠিক আছে, সো বইটা লেখা হচ্ছে হরিজন্টালি। এই টেবিল যদি ফলো করেন তাহলে হরিজন্টালি প্রথমে পাবেন ইন্টিগ্রেশন, তারপর পাবেন স্কোপ, তারপর শিডিউল। আর কাজের সময় করতে হবে কি ভার্টিক্যালি। বুঝতে পারতেছি আমরা, কাজের সময় করতে হবে ভার্টিক্যালি। যখন আপনি রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজ করবেন, তখন ইউ হ্যাভ টু ফলো দ্য ভার্টিক্যাল প্রসেসেস। এবং সবসময় ভার্টিক্যালের মধ্যে আবার ফিক্স থাকা যাবে না। আমি বললাম যে যে মানে মুভ এন্ড ফোর্থ করতে হবে, কখনো হয়তো আপনি এখানে যাবেন, কখনো এখানে যাবেন, এরকম হবে আর কি। এবং কোনো রিভার্স সিকোয়েন্স নাই যে আপনি এটা করবেন তারপর এটা করবেন, এই ব্যাগান এই নাম্বার অনুযায়ী হবে না। দেখা যাবে এই 3টা কাজ জেনারেলি করতে হয়, কখনো সবগুলাই চলবে, আবার কখনো কয়েকটা চলবে আর কি। রাইট। সো এখানে কিন্তু ওই যে অ্যাজাইল কিন্তু ইউজ হয়। তো সেই জন্য মানে একদম প্রেডিক্টিভ বা বলা যাবে না। পিএমআই আসলে প্রসেস আইডেন্টিফাই করছে যে গ্লোবালি কোন কোন প্রসেস ফলো করা হয় বেস্ট প্র্যাকটিস হিসেবে, এবং সেই প্রসেসগুলো করতে গিয়ে কি কি টুলস টেকনিক ইউজ করা হয়, বেস্ট টুলস টেকনিক, সেটার কালেকশন হচ্ছে পিএমবক। সো আমরা যদি এটা জানি, তাহলে আসলে আমরা বিভিন্ন প্রসেসগুলো কাজ করার সময় টুলস ইউজ করতে পারবো, যেটা আসলে আমাদের প্রজেক্টের সাকসেস রেট অনেক বাড়িয়ে দেবে। সো দিস ইজ দ্য টেক অ্যাওয়ে ফ্রম দিস টেবিল।
সো অলরাইট, একটু হাঁপায় গেলাম মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের একটা টপিকে যাচ্ছি। আমি একটু সিকোয়েন্স ব্রেক করে আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল বা আমাদের স্লাইডের টপিকে যাচ্ছি। সেই টপিকটা হচ্ছে লেসন 2 1 নম্বর টপিক। লেসন 2 1 নম্বর টপিক। এই মুহূর্তে একটু ইয়া লাগতে পারে, ক্লামসি লাগতে পারে যে এরকম ছোটাছুটি কেন হচ্ছে। কোন বইটা এটা? এটা কোন স্টুডেন্ট ম্যানুয়ালের লেসন 2 স্টুডেন্ট ম্যানুয়াল? স্টার্টিং দ্য প্রজেক্ট, কিংবা আমার স্লাইডের লেসন 2 এই যে স্লাইডটা কি এটা এরকম হয় কেন? Page 50, topic A, determine appropriate project methodology. হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়াল যদি হাতে থাকে তাহলে আসলে 50 পেজ না? Page 50, আচ্ছা, right? তাহলে আমি আসলে এই টপিকটা পড়াবো আসলে এইটা। সরি, আচ্ছা শেয়ার হয়েছে, শেয়ার হয়নি মনে হয় না, তাই তো বলি। দেখা যাচ্ছে? প্রজেক্ট মেথডোলজি। জি, আমরা এই টপিকটা পড়ব। প্রজেক্ট নিডস, কমপ্লেক্সিটি, ম্যাগনিটিউড টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথডোলজি, মেথডস এন্ড প্র্যাকটিসেস। এখানে আসলে আমরা প্রজেক্ট লাইফ সাইকেলের যে ডেফিনেশন দেখলাম এবং আমরা যে কথা বলতেছিলাম প্রেডিক্টিভ, অ্যাজাইল, সো সেটা নিয়ে আসলে আমরা এখন ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো আসলে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, আর আরো কিছু সাব ক্যাটাগরি আছে যেমন ইনক্রিমেন্টাল, ইটারেটিভ, হাইব্রিড, সেই জিনিসগুলো বলতে কি বোঝায়। কারণ এরপরে থ্রু আউট দ্য আমরা কোর্সে দেখবো যে এগুলা মেনশন হবে, কখনো বলবে ইনক্রিমেন্টাল, কখনো বলবে ইটারেটিভ, কখনো বলবে অ্যাজাইল, প্রেডিক্টিভ, যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। আর পরীক্ষার প্রশ্ন যেহেতু সবগুলো কম্বাইন করে আসবে, এখানে আমরা যে টপিকটা পড়বো, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই যে এই মেথডোলজিগুলোকে বোঝায়, লাইফ সাইকেলটা বোঝায়, ঠিক আছে? সো লেটস স্টার্ট। সো ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট মেথডোলজি, এবং পিএমবক এর গাইডলাইন হচ্ছে আসলে পিএমআই যে আসলে আমরা অ্যাজাইলই ফলো করতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। আপনার প্রজেক্টের নিডের উপর ডিপেন্ড করে অ্যাট এনি টাইম আপনি হয়তো কখনো ডিসাইড করবেন যে কিছু কম্পোনেন্ট আমি অ্যাজাইলে করবো, কিছু কম্পোনেন্ট আমি প্রেডিক্টিভে করবো। যেমন সে মেট্রো রেল প্রজেক্ট চলতেছে, সেখানে যে কনস্ট্রাকশন হচ্ছে সেটা হয়তো আমরা প্রেডিক্টিভে ফলো করবো, যেহেতু এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যারা কাজ করতেছে, আমাদের হয়তো নাই যারা এখানে ইনভলভ, যেসব কনসালটেন্ট কাজ করতেছে। আর সফটওয়্যারে যেখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট থাকবে সফটওয়্যার, সেটা তো আমরা জানি তাই না, যে টিকিটিং হবে, বিলিং হবে, সো লট অফ সফটওয়্যার কম্পোনেন্ট উইল বি দেয়ার। সো এই কম্পোনেন্ট গুলো কি হবে, এই কম্পোনেন্ট গুলো কিন্তু আমরা ইচ্ছা করলে অ্যাজাইল ফলো করতে পারি, যেহেতু এটা সফটওয়্যার কম্পোনেন্ট, যেখানে আসলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হয়তো দেখা যাবে জাপান তাদের মতো করে করছে, আমাদের কালচারের সাথে, আমাদের রেগুলেশনের সাথে, ভ্যাট, হ্যাঁ, ট্যাক্স, এসবের সাথে কিন্তু কানেকশন আছে, তো সেগুলোর সাথে কানেক্ট করতে হবে। তো তখন হয়তো আমরা ইউজ করতে পারি এই যে অ্যাজাইল মেথডোলজি। সো এই যে কম্বিনেশন অফ প্রেডিক্টিভ এন্ড অ্যাজাইল, এটাকে বলা হয় হাইব্রিড। তো পিএমবকের আসলে গাইডলাইন হচ্ছে যে কোন সিচুয়েশনে আমরা কোনটা ইউজ করব, দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ডিপেন্ডিং অফ দ্য প্রজেক্ট কমপ্লেক্সিটি and situation and demand of the project. হ্যাঁ, সো এটা নিয়ে একটা ভিডিও আছে স্পটলাইটে, সেটা আমরা দেখব, সেটা আমাদের আরো ক্লিয়ার করবে। সো লেটস স্টার্ট। সো কি কি অ্যানালাইসিস আছে, প্রজেক্ট অ্যাসেস প্রজেক্ট নিডস, কমপ্লেক্সিটি এন্ড ম্যাগনিটিউড, তার উপর ডিপেন্ড করে আসলে আমরা লাইফ সাইকেল ডিসাইড করব। রিকমেন্ড প্রজেক্ট এক্সিকিউশন স্ট্র্যাটেজি, কিভাবে ফাইন্যান্সিং হবে, কন্ট্রাক্টিং হবে, তারপর কোন মেথডোলজি ইউজ করব, রিকমেন্ডেড প্রজেক্ট মেথডোলজি এন্ড অ্যাপ্রোচ, তারপরে ইটারেটিভ, ইনক্রিমেন্টাল প্র্যাকটিসেস থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল। এটা এই ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল কি বোঝায় এটা আমরা সামনে আলোচনা করতেছি, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রথম হচ্ছে ডেলিভারেবল এন্ড টুলস। এই ডেলিভারেবল টুলস দিয়ে আমরা সামনে ভিতরে দেখব, আমরা এখানে আলোচনা না করে আমরা ভিতরে যাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা আসলে নানান ধরনের মেথডোলজি ইউজ করতে পারি। একটু আমি এই আজকের ক্লাসে শুরুতে বলছিলাম যে আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের বেস্ট প্র্যাকটিস জানা একটা বিষয়, আর কোন সিচুয়েশনে কোন মেথড ইউজ করব সেটা হচ্ছে অ্যানাদার ইকুয়েশনের আলাদা অ্যানাদার পার্ট। হ্যাঁ, ফার্স্ট পার্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের বেস্ট প্র্যাকটিস গুলো জানা, সেকেন্ড পার্ট হচ্ছে ইকুয়েশনের যে আমরা আসলে কোন সিচুয়েশনে কোন মেথডটা ইউজ করব যেটা আমাদের বেস্ট রেজাল্ট দিবে। তো আমরা মডার্ন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজি জানি সেটা হচ্ছে অ্যাজাইল, নতুন, হ্যাঁ, যেটা আসলে প্রথম শুরু হয়েছে কত সালে, কারো জানা আছে? অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট কেউ জানেন বছরটা? 2001 সালে।
তার মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি 98-99 সালে কম্পিউটার সায়েন্সে, এবং আমাদের একটা টপিক ছিল প্রজেক্ট ম্যানেজমেন্টের, সেখানে কিন্তু আমরা ওয়াটারফল নিয়েই পড়ছি, প্রেডিক্টিভ নিয়েই পড়ছি, আমাদের কিন্তু কোনো অ্যাজাইলের কোনো সিলেবাসে ছিল না। কারণ কি, আমি তো বলতেছি 1988-99, তখন তো অ্যাজাইল জন্ম হয় নাই, 2001 সালে। সো 2001 সালে, তার মানে কত বছর পূর্তি হলো? 21 সাল, মানে 19-20 ইয়ার্স যখন থেকে অ্যাজাইলের কনসেপ্ট গুলো আসছে। সো অ্যাজাইলের কনসেপ্ট নিয়ে আমরা জানি না আজকে করতে পারবো কিনা। সো মডার্ন অ্যাপ্রোচ, যেটা আসলে কোথায় ইউজ হয় মেইনলি, হ্যাঁ, দ্য কাস্টমার টু ডিটারমাইন দ্য প্রজেক্ট নিড, কোলাবোরেটলি কাস্টমারের সাথে নিড ডিটারমাইন করা হয়, যেটা ওই যে শহীদুল ভাই বলতেছিল যে আমাদের প্রজেক্টে বারবার ফিডব্যাক দিয়ে ওনারা ঠিক করতেছে। কোঅর্ডিনেশন অফ দ্য কাস্টমার এন্ড দ্য টিম ড্রাইভস দ্য প্রজেক্ট ফরওয়ার্ড। যত আপনি কাস্টমারের সাথে আপনার টিমকে কানেক্ট করতে পারবেন আপনি। সো আমি জাস্ট হাই লেভেলের এখানে ডেফিনিশন বলা হচ্ছে, এটা না বুঝলে সমস্যা নেই, সামনে অনেকগুলো আমি ফিগার ইউজ করবো, তখন আসলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। প্রেডিক্টিভ কি, যেটা আসলে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, যেটা জেনারেলি ওয়াটারফল বলি আমরা, তার মানে সিকোয়েন্সিয়ালি করতে হয়, একটা স্টেপের পর আরেকটা। যেমন বেশিরভাগ কনস্ট্রাকশনে ইউজ হয়, কারণ আমরা কনস্ট্রাকশনে আরেকটা স্টেজে ফেরা খুব টাফ হয়ে যায়। পাইলিং, ফাউন্ডেশন, ফ্রেমিং, রুফ কাস্টিং, এইভাবে চলতে থাকে, এবং এটা একবারই করতে হয়। আপনি একটা বাড়ির ফাউন্ডেশন একবার করছেন, এরপরে কি আবার করতে হবে? একবারই করতে হয় কাজগুলা। এবং প্ল্যান ড্রাইভস দ্য প্রজেক্ট ফরওয়ার্ড, প্ল্যানেই আসলে প্রজেক্টকে ড্রাইভ করে। আর হাইব্রিড, যেটা আমি শুরুতে বলতেছিলাম, মেট্রো রেল প্রজেক্টের কথা বলতেছিলাম, যেখানে আসলে কিছু পার্ট হয়তো আপনি প্রেডিক্টিভ করলেন, আর কিছু পার্ট আপনি অ্যাজাইল ফলো করলেন। যখন এই কোনো প্রজেক্ট এরকম কম্বিনেশন হয়, তখন এটাকে আমরা বলি হাইব্রিড। সো এখনই কনফিউজ হওয়ার দরকার নেই, আমরা আরো সামনে ডিটেল দেখতেছি। আমরা এখন জাস্ট হাই লেভেল ডেফিনেশন আমরা একটু দেখলাম। আচ্ছা, তার আগে কয়েকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে বিজনেস কেস অ্যান্ড বিজনেস নিডস ডকুমেন্ট। আমরা যখন প্রজেক্ট শুরু করি, তার আগে কি করতে হয়? বিজনেস কেস লিখতে হয়। আর বিজনেস কেসের আগে আরেকটা জিনিস থাকে, যেটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি, এর আগের ক্লাসে একটু বুঝছিলাম আমরা, অথবা বিজনেস নিডস ডকুমেন্ট, যে কেন দরকার, প্রজেক্ট আসলে ফিজিবল কিনা। এটার জন্য সার্ভে করা হয়, যে প্রথমে একটা টুল ছিল দেখেন, ক্রিয়েট সার্ভে করা হয়, তারপরে ফিজিবিলিটি স্টাডি করা হয়, করে আমরা নিডটা আইডেন্টিফাই করি যে দিস ইজ আওয়ার নিড, করতে হবে আমাদের। সেটার উপর বেস করে আসলে আমরা বিজনেস কেস তৈরি করি। এটা এক্সপার্ট থাকে, বিজনেস কেস তৈরি করে, এটা আমার আপনার কাজ না, প্রজেক্ট ম্যানেজারের আসলে কাজ না। বিজনেস কেস তৈরি করা হচ্ছে আগে, এবং এটা ইভেন আসলে প্রজেক্টের শুরু না, প্রজেক্টের অনেক আগের কাজ এটা। সো সেটা আলাদা ডেজিগনেটেড লোক আছে, স্পেশালি যারা ফাইন্যান্স কনসালটেন্ট করে, ফাইন্যান্সের লোক, মার্কেটের লোক, মার্কেটিং এর লোক, সেলস এর লোক, যারা আসলে বোঝে প্রোডাক্টটা কি হবে, সার্ভিসটা কি হবে, এবং ফাইন্যান্সের অনেক কিছু থাকে। বিজনেস কেস হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল অফ দ্য প্রজেক্ট, যে আসলে প্রজেক্টটা ইকোনমিক্যালি ভায়াবল কিনা। হ্যাঁ, তো সেটা বিজনেস কেসে থাকে। আমরা দেখবো যে বিজনেস কেসে কি কি কম্পোনেন্ট থাকে, এই যে ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি। আর বিজনেস নিতে আরো হাই লেভেল থাকে, যেটা থেকে আসলে আমরা বিজনেস কেস লিখি। ঠিক আছে, এটা থেকে আমরা বিজনেস কেস। বন্ধ হয়ে গেল নাকি? নেটওয়ার্ক মনে হয় উইক। আপনারা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। না না, কেউই শুনতে পাচ্ছি না, শুধু শুনতে হয়তো পাচ্ছি। ইসের রেজা ভাইয়ের বোধহয় প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না? রেজা ভাই, হ্যাঁ, গত 1 মিনিট ধরে শুনিনি। এখন শুনতে পাচ্ছি। এখন আচ্ছা, আমি আসলে আমার ফোনটা ক্যামেরা হিসেবে ইউজ করি, তো যখন কেউ কল টল দেয়, তখন আসলে আমার মানে নেটওয়ার্ক বলে ডিফেক্ট ইয়া হয়ে যায় ফোন দিলে। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসের মাঝখানে প্রায় প্রতিটা ক্লাসে 2-1টা করে ফোন আসে, তখন আসলে কথা শোনা যায়। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, তাহলে এরোপ্লেন মোডে দিলে তখন আর কেউ কল করতে পারবে না। না, এরপরে মোড দিলে আমার কাজ করবে না, কারণ আমি আসলে মোবাইলকে ক্যামেরা হিসেবে ইউজ করতেছি। না, ওয়াইফাই ইউজ করলে তখন আর মোবাইলের ডাটা লাগবে না, তখন এরোপ্লেন মোড দিলে। না, আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, যেটা দিয়ে মোবাইলটাকে আমি সিঙ্ক করছি ক্যামেরা হিসেবে। যে প্রথম ক্লাসে বললাম না যে আমাকে এত লাইট দেখা যাচ্ছে কেন, এত আলো কেন, বিকজ আই এম ইউজিং মাই নট ল্যাপটপ ক্যামেরা, আই এম ইউজিং মাই মোবাইল ক্যামেরা।
আচ্ছা, অলরাইট। সো দেখেন, বিজনেস কেস তো আমরা বুঝতে পারছি, এটা ডিটেইলে একটু সামনে দেখতেছি। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে যখন আমরা বিজনেস কেস তৈরি করি, এট দ্য সেম টাইম আমরা আরেকটা ডকুমেন্ট তৈরি করি, সেটা হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। তার মানে এই প্রজেক্টটা কি কি বেনিফিট দিবে আমাদেরকে, কখন দিবে, কে বেনিফিটটা রিয়েলাইজ করবে, এবং এই যে বেনিফিটটা দিচ্ছে এটা আমাদের এক্সপেকটেশনের সাথে মিলতেছে কিনা, যেটা বিজনেস কেসে আমরা লিখছি যে এই প্রজেক্টটা এই বেনিফিট দিবে, সেটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করে দেখি। সেই ডকুমেন্টের নাম হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। মনে রাখতে হবে এই দুইটা কাজই কিন্তু প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি না, এবং এটা আসলে শুরু হয় প্রজেক্টে শুরু হওয়ার অনেক আগে। এই দুইটা ডকুমেন্ট তৈরি হলে, অ্যাপ্রুভ হলে, তারপরে আসলে আমরা প্রজেক্টের কথা বলি। হ্যাঁ, প্রজেক্টের জিনিস আসে। সো আমি নেক্সট স্লাইডে যাই, তাহলে বুঝতে পারবো। এই ফিগারটা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন ফিগারটা? জি, ঠিক বলছেন। এই যে আমাদের কিন্তু প্রজেক্ট শুরু হবে এই জায়গাটাতে, এই যে এই দাগটাকে, স্টার্টিং দ্য প্রজেক্ট। তার আগে আমরা যে নিডস অ্যাসেসমেন্ট, বিজনেস নিড অ্যাসেসমেন্ট বা ফিজিবিলিটি স্টাডি, সেটা থেকে লিখি বিজনেস কেস। এট দ্য সেম টাইম আমরা লিখে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এবং এটা কখন করা হয়? প্রজেক্টের কিন্তু শুরুর আগে। প্রজেক্ট যখন শুরু হবে, অ্যাপ্রুভাল, এই ডকুমেন্টগুলো যখন অ্যাপ্রুভ হয়, বাজেট পাস হয়, তখনই আসলে আমরা প্রজেক্ট চার্টার লিখি এবং আমরা প্রজেক্ট শুরু করি, স্টার্টিং দ্য প্রজেক্ট শুরু হয়। ঠিক আছে? এবং তারপরে আমরা প্ল্যানিং শুরু করি। ওই যে 24টা আমরা প্রসেস বললাম, সেই প্ল্যানিং শুরু করি আমরা। এবং তারপরে কেরিয়ারটা আউট দ্য ওয়ার্ক মানে আমরা এক্সিকিউশন শুরু করি। আর থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটরিং কন্ট্রোল করি, যেখান থেকে মনিটরিং কন্ট্রোল করি, এবং ফাইনালি কমপ্লিট হয়ে গেলে আমরা ক্লোজিং করি। সো একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, সেটা হচ্ছে এই দুইটা ডকুমেন্ট, ইনফ্যাক্ট এই তিনটা হচ্ছে প্রজেক্টের শুরুর আগে, যখন আসলে প্রজেক্ট ম্যানেজার আসে প্রজেক্ট চার্টার থেকে, তখন প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন হয়। তার আগ পর্যন্ত এটা কাজ হচ্ছে অন্য লোকজনের। ওকে, সো বিজনেস কেসে কি থাকে, এটা কিন্তু পিএমবকে আছে। প্রজেক্ট বিজনেস কেসে কি থাকে তো ওটা একটু দেখে নেবেন। আমি স্লাইডটা এখানে একটু নিয়ে আসছি দেখানোর জন্য। আর আমি ইয়েটা দিই নাই, আমি আসলে পিএমবক 6 এডিশনের পুরো স্লাইডগুলো আপনাদের দিয়ে দেবো, কারণ আমি অনেক সময় এই স্লাইডগুলো এখানে ইউজ করব। ঠিক আছে? তো ইউজ করলে আমার স্লাইডগুলো দেখে চিনবেন হচ্ছে যে আমার লাল একটা দাগ আছে, হ্যাঁ, লাল দাগ আছে, এবং অনেক জায়গায় যে ডেস্কপিন কথাটা লেখা আছে, এটা হচ্ছে আমার নিজস্ব স্লাইড, আর বাকিগুলো আসলে ডিফারেন্ট। যেটা পিএমআই দিছে আমাদেরকে, সেটাতে এই দাগটা পাবেন না, এবং ডেস্কপিনে না কথা বলা থাকবে না। আচ্ছা, তাহলে বিজনেস নিড থাকে, অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন, প্রজেক্টটা আমাদের জন্য কি রিকোয়ার্ড নাকি ডিজায়ার্ড নাকি অপশনাল। তারপরে যদি আমরা এইরকম বিজনেস সিনারিওতে প্রজেক্টটা না করি, ডু নাথিং, তাহলে আমাদের কি ইফেক্ট হবে? ডু দ্য মিনিমাম, যদি সবচেয়ে মিনিমাম করি তাহলে কি হবে? আর যদি আমরা সবচেয়ে বেশি এফোর্ট দেই, ডু মোর দ্যান দ্য মিনিমাম, তাহলে সেটা আমাদের প্রজেক্টে কি বেনিফিট দিবে আমাদের অর্গানাইজেশন। এবং ফাইনাল রিকমেন্ডেশন এবং ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল আর এভ্যালুয়েশন। ঠিক আছে? এই জিনিসগুলো বিজনেস কেসে থাকে। আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান যেটা বললাম, যে কি কি বেনিফিট আমরা পাবো, সেটা এই ডকুমেন্টে থাকে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে। টার্গেট বেনিফিটস কি কি আমাদের প্রজেক্টটা করলে, স্ট্র্যাটেজিক কোন অ্যালাইনমেন্ট, মনে আছে আমরা প্রথম ক্লাসে বলছিলাম স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও হয়, প্রোগ্রাম হয় এবং প্রজেক্ট হয়। তার মানে সবকিছু কিন্তু স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড। সো কোন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের সাথে এটা কানেক্টেড, এটাকে আমরা আমাদের বলতেছি যে কাস্টমার বেস 2% বাড়াবো, নাকি আমার 1% প্রফিটের সাথে কানেক্টেড, এটা প্রফিট মার্জিন বাড়াবো। টাইম ফ্রেম ফর রিয়েলাইজিং বেনিফিট, কখন আমরা বেনিফিটটা রিয়েলাইজ করতে পারবো, কে রিয়েলাইজ করবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রজেক্টের যে আমরা সার্ভিস বা প্রোডাক্ট তৈরি করি, এই তৈরি করাটা হচ্ছে প্রজেক্ট টিমের কাজ, কিন্তু এটা রিয়েলাইজ করা কি প্রজেক্ট টিমের কাজ? কি মনে হয়? বেনিফিট রিয়েলাইজ করা তো প্রজেক্ট টিমের কাজ না। প্রজেক্ট টিম হচ্ছে টেম্পোরারি অর্গানাইজেশন, এবং আমরা প্রজেক্ট শেষ ডেলিভারি দেওয়ার পর্যন্ত আমরা আছি, ডেলিভারি শেষ হওয়ার পর কিন্তু আমরা নাই। পরে ইমপ্লিমেন্টেশন এবং বেনিফিটস এটা তো কোম্পানি পাবে বা ইনস্টিটিউশন পাবে, প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব নাই। হ্যাঁ হ্যাঁ, সো আমরা ডেলিভারি দেওয়ার পরে যাদেরকে যাচ্ছে, কাস্টমার বা স্টেক হোল্ডার কিংবা অপারেশন টিম বা অন্য ডিপার্টমেন্টস, তাদের দায়িত্ব হচ্ছে ওটাকে রিয়েলাইজ করা, বেনিফিটটাকে রিয়েলাইজ করা। ম্যাট্রিক্সের মধ্যে বলা হয়েছে স্মার্ট ইউজ করা। স্মার্ট মানে কি আমরা জানি সবাই? স্মার্ট প্রজেক্টকে যে সাকসেসফুল হয়েছে কি হয় নাই, সেটা কিভাবে আপনি বুঝবো? যদি আমরা কোনো কেপিআই সেট না করি, ম্যাট্রিক্স সেট না করি,
সেই কেপিআই সেট করার সময় বলা হয়েছে স্মার্ট অ্যাপ্লাই করতে। স্মার্টের এলাবোরেশন আমরা কি বলতে পারবো? সবাই জানি, এটা আমরা অনেক জায়গায় ইউজ করি। মনে পড়তেছে না ভাইয়া, জানি। মনে পড়তেছে না, মামুন বলেন জানেন কিনা, মামুন বা আব্দুল্লাহ আল মামুন অথবা নজরুল আছেন কিনা? না ভাই, বলতে পারবো না। এসএ সুইটেবল স্মার্ট, মনে হয় নাকি? হ্যাঁ স্পেসিফিক। ভাইয়া বলবো, সরি স্পেসিফিক। হ্যাঁ নজরুল বলেন। হ্যাঁ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইমলি। আচ্ছা, সো রিয়েলিস্টিক শব্দটাকে এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা হচ্ছে, অন্য একটা টার্ম ইউজ করা হয়েছে, রেলিভেন্ট। মোস্ট প্রবাবলি রেলিভেন্ট টাইম মনে হচ্ছে বলা হয়েছে, রিয়েলিস্টিক বলা হয় নাই। সো আমরা অনেক জায়গায় রিয়েলিস্টিক শব্দটা ইউজ করি। আর হচ্ছে টাইম বাউন্ড থাকতে হবে। তার মানে আমরা যে কেপিআই গুলো সেট করব, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি, সেটা যাতে এমন হয় যাতে আমরা বেনিফিট পাওয়ার পরে মেজার করতে পারি, কম্পেয়ার করে। আমরা বললাম যে আমাদের প্রফিট 2% বাড়বে, বা কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল 94 ছিল, এখন 96% হবে এই প্রজেক্টটা করার পরে। এখন আমরা যাতে মেজার করে দেখতে পারি যে আসলে 96% হয়েছে কিনা। তো সেটা করার জন্য আসলে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, হ্যাঁ রেলিভেন্ট, আর হতে হবে টাইম বাউন্ড। তাহলে আসলে আমরা মেজার করতে পারবো। এবং কি কি অ্যাজাম্পশন আমরা নেব সেটাও থাকতে হবে, কারণ অ্যাজাম্পশনের উপর বেস করে কিন্তু অনেক ফ্যাক্টর চেঞ্জ হয়ে যেতে পারে। আর রিস্কটাও কনসিডারেশন নিয়ে আসতে হবে, কারণ রিস্ক যদি জেনারেট হয় তাহলে দেখা যাবে যতটুকু বেনিফিট পাওয়ার কথা বেনিফিট হয়নি। যেমন কোভিড সিচুয়েশন যে হবে সেটা আমরা কেউ জানতাম না। ফলে আমরা হয়তো একটা প্ল্যান করে একটা কাজ করছিলাম, প্রজেক্ট করছিলাম, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে অনেকেরই প্রজেক্ট কিন্তু ফেল করছে, তাই না? আর দেখেন অনেকে যেমন এই যে মেট্রো রেলের যে কাজ চলতেছে, যে মিরপুরে দেখছেন তো না, এই যে কাজীপাড়া, শেওড়াপাড়া, 10 নম্বর, প্রায় বেশিরভাগ দোকান কিন্তু হ্যাম্পার্ড, মানে বিজনেস কিন্তু তাদের খুবই ডিসরাপ্টেড হয়ে গেছে। অনেক দোকান দেখবেন শাটডাউন হয়ে আছে। কারণ কি, এমন ভাঙাচুরা চলতেছে, ওখানে আসলে দোকানে ওপেন করা যাচ্ছে না, অনেক শোরুম বন্ধ হয়ে গেছে। সো অনেকে হয়তো অনেক প্রত্যাশা নিয়ে তাদের প্রজেক্ট বা ইনিশিয়েটিভ শুরু করছিল, সেটা কিন্তু সাংঘাতিক ভাবে বাধাগ্রস্ত হয়েছে আর কি। সো সেই ফ্যাক্টর গুলো নিয়ে আসতে হবে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। অলরাইট, আমাদের আর কতক্ষণ আছে? 10 মিনিট আছে, লেটস মুভ। আচ্ছা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান, তার মানে এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা আসলে হচ্ছে যে প্রজেক্ট যখন আপনি ডেলিভারি দিবেন, দেওয়ার পরে শুধু ডেলিভারিতে দিলে হবে না, যারা এটাকে অ্যাকসেপ্ট করবে তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে জিনিসটা শিখিয়ে দেওয়া যাতে তারা ঠিকমতো রিয়েলাইজ করতে পারে, সেই প্ল্যানটাকে বলা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান। যারা আগে পিএমবকে পড়ছি, পিএমবকে কিন্তু এই প্ল্যানটার বিপরে কোনো কথা বলে নাই। হ্যাঁ, এটা কিন্তু আসলে প্রজেক্ট শেষের প্ল্যান। শেষ করে আপনি যখন টিমকে দিবেন, তারা কিভাবে প্রজেক্টটাকে হ্যান্ডেল করে বা ওই প্রোডাক্টটা সার্ভিসটা ইউজ করে রিয়েলাইজ করবে, সেই প্ল্যানিং গুলা, ট্রেনিং প্ল্যান, মেন্টরিং, তারপরে তাদেরকে সাপোর্ট দেওয়া, হ্যাঁ ওয়ারেন্টি পিরিয়ড, এইসব জিনিসগুলো সবগুলো থাকবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্ল্যানে। আমরা সংক্ষেপে বলতে পারি পিপ, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান। সো দিস ইজ নট পার্ট অফ প্রজেক্ট প্ল্যান, বা দিস ইজ পার্ট অফ আফটার প্রজেক্ট প্ল্যান। এটা আমরা সব কিছু করতে হয় প্রজেক্টে, এটা দিয়ে আসলে আপনি হ্যান্ড ওভার করেন, যখন আপনি হ্যান্ড ওভার করেন। আচ্ছা, এরপরে আসি আমরা যে অ্যাজাইল আমরা বলতেছি, লাইফ সাইকেল অনেকগুলো, অ্যাজাইল, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, হাইব্রিড। সো এটা নিয়ে আমরা ডিটেল যাচ্ছি একটু। তার আগে একটা সংজ্ঞা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ এলাবোরেশন। এটা আরেকটা টার্ম আছে, আরেকটা নাম হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং। প্রোগ্রেসিভ এলাবোরেশনে খুবই চমৎকার একটা এক্সাম্পল দিছে। আমরা যখন করে একটা বই লিখি, তখন কি করি আসলে? আমরা একটা প্রথমে ব্ল্যাঙ্ক পেজ থাকে, তাই না? তারপরে আমরা লেখা শুরু করি। তার মানে কি, আমাদের আইডিয়াটা একটা পেজের অর্ধেক মতো লেখা হলো, তারপর একটা পেজ ফুল হয়ে গেল, এইভাবে কিন্তু 2টা পেজ, 3টা পেজ এভাবে লিখতেছি। তারপরে ফাইনালি গিয়ে আমরা বইটা তৈরি করে ফেললাম। সো তার মানে এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেট হচ্ছে। ফুল বইটা কিন্তু একসাথে লেখা হয় না, এটা আমরা ছোট ছোট করে এলাবোরেট করে করে এক সময় গিয়ে ফাইনালি বইটা তৈরি হয়। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ এলাবোরেশন। তো আমরা কিন্তু বেশিরভাগ প্রজেক্ট এরকম হয় যে আমরা কিন্তু শুরুতেই সব প্ল্যান করতে পারি, এরকম কিন্তু সব প্রজেক্ট হয় না। কনস্ট্রাকশন বা যে প্রজেক্টগুলো আমরা আগে করছি, এক্সপিরিয়েন্স আছে, সেটা হয়। কিন্তু যখন আমরা নতুন কোনো ইনিশিয়েটিভ নেই, তখন কিন্তু আমরা প্রোগ্রেসিভলি এলাবোরেট করে করে ডিসিশন নেই যে নেক্সটে আমরা কি করবো। একজন রাইটার যখন লেখে, সে কিন্তু এরকম না যে পুরো ফ্লো তার মাথায়, একটা আইডিয়া করতে থাকে, সেটা ধীরে ধীরে জেনারেট হতে হতে ফাইনাল বইটা তৈরি হয়।
এটাকে বলা হয় প্রোগ্রেসিভলি এলাবোরেশন, বা এটা আরেকটা নাম আছে রোলিং ওয়েভ প্ল্যানিং। এবং এটা আরেকটু অন্যভাবে ডিফাইন করা যায় যে আমরা নিয়ার টার্ম যে ব্যাপারে আমরা বেশি জানি, এই যে এখানে বলা আছে দেখবেন ইনফর্মড, আমরা যেটা গ্রেটার ইনফরমেশন আমাদের হাতে যেটা যেসব ব্যাপারে আছে সেটা আমরা ডিটেল প্ল্যানিং করি। আর যেটা আমরা এখনো জানি না সেটা আমরা আসলে হাই লেভেলে রেখে দিই, যখন আরো ইনফরমেশন পাই তখন ওইটার আমরা ডিটেল প্ল্যানিং এ যাই। সেটাকে বলা হয় প্রোগ্রেসিভলি এলাবোরেটিভ। এই শব্দটা আরো কয়েকবার আসবে, তখন হয়তো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার টাইপ অফ লাইফ সাইকেল নিয়ে আমরা কথা বলি। প্রেডিক্টিভ কি জিনিস, অ্যাডাপটিভ, তার মধ্যে তিনটা ভাগ আছে, আইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল, এবং ফাইনালি হচ্ছে হাইব্রিড। হাইব্রিড ইজ কম্বিনেশন অফ প্রেডিক্টিভ এন্ড হাইব্রিড। সো লেটস সি হোয়াট ইজ প্রেডিক্টিভ। আমি আসলে ডেফিনেশন দেখাবো না, ডেফিনেশনটা আপনারা পড়ে নেবেন, এবং প্রতিটা ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক কি সেটা আমি পরে আলোচনা করবো লাস্টে, আমি এখানে সিঙ্গেল আলোচনা করব না। সো ফিগারটা দেখি আমরা, আমি আসলে ফিগারটা আসলে বোঝানোর চেষ্টা করবো। আপনারা কি ফিগারটা দেখতে পাচ্ছেন, ইমেজটা? জি ভাই। হ্যাঁ, খুবই দেখেন, এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা ডেফিনেশনটা বুঝতে পারবো। প্রেডিক্টিভ লাইফ সাইকেলে ধরেন আমরা কোন একটা প্রজেক্ট করতেছি যেখানে এই পাঁচটা হচ্ছে আমাদের কাজ বা স্টেপস কিংবা অ্যাক্টিভিটিস। সো প্রেডিক্টিভে কি হয়, আমরা অ্যানালাইজ করার পরে ডিজাইন করি, ডিজাইনের পরে বিল্ড করি, বিল্ডের পরে টেস্ট করি, তারপরে ডেলিভার করি। তার মানে কি হচ্ছে, আমরা সিকোয়েন্সিয়ালি করতেছি প্রজেক্টটা, একটা স্টেজে পর একটা স্টেজে, একটা পর আরেকটা, তারপরে আমরা লাস্টে ডেলিভার দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের সেই যেটা আমরা বলি প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট কিংবা ওয়াটারফল কিংবা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেখানে আসলে নর্মালি সিরিয়ালি কাজগুলো হয়। যেমন কনস্ট্রাকশন প্রজেক্ট যদি বলেন, বেশিরভাগ এরকম সিকোয়েন্সিয়ালি হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল। এইবার আসি আমরা অ্যাডাপটিভের মধ্যে আমরা তিনটা ভাগ দেখছিলাম। একটা হচ্ছে ইটারেটিভ লাইফ সাইকেল। ইটারেটিভটা কি, এটা আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করি, ডেফিনেশন না। ডেফিনেশন আপনারা পরে ছবির সাথে মিলিয়ে বুঝে নিন, আরো সহজে বুঝতে পারবেন। সো ওই যে আমরা পাঁচটা স্টেপস এর কথা বললাম, যে এখানে পাঁচটা step, এবার সেই পাঁচটা স্টেপ যদি আমরা ইটারেটিভ লাইফ সাইকেল ইউজ করি তাহলে কিভাবে কাজ করে একটু খেয়াল করেন। আমরা অ্যানালাইজ করি এবং ডিজাইন করি। যতক্ষণ অ্যানালাইজ প্রোটোটাইপটা কাস্টমার বা স্টেকহোল্ডার অ্যাকসেপ্ট না করে যে এটা ঠিক হয় নাই বা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা বারবার ওটাকে ইটারেশন করতে থাকি। ঠিক আছে, বারবার ওটা করতে থাকি। যখন বলে যে হ্যাঁ প্রোটোটাইপ ইজ ওকে, তখন আমরা নেক্সট স্টেজে যাই। মাস চলে গেল কেন? তখন আমরা নেক্সট স্টেজে যাই, এবং নেক্সট স্টেজে বিল্ড টেস্ট। ততক্ষণ পর্যন্ত আমরা বিল্ড করতে থাকি এবং টেস্ট করতে থাকি, এবং কাস্টমারের ফিডব্যাক নিয়ে রিফাইন করতে থাকি যতক্ষণ পর্যন্ত কাস্টমার বলে নাই যে দিস ইজ ওকে, দিস ইজ কারেক্ট। যখন কাস্টমার বলবে যে ইয়েস এভরিথিং ইজ ওকে, আই হ্যাভ গট অ্যাজ পার মাই স্পেসিফিকেশন, নাও আই উইল টেক দ্য ডেলিভারি, তখন আমরা ডেলিভারি দিই। আর দুইটার মধ্যে পার্থক্য বুঝলেন? এখানে কিন্তু আমরা কোনোটাই ইটারেশন হয় নাই, সিকোয়েন্সিয়ালি ফলো করে গেছি। আর এখানে আমরা একটা স্টেজ থেকে একটা স্টেজে যাওয়ার জন্য আমরা কারেক্টনেস দেখতেছি, বারবার করতেছি যতক্ষণ পর্যন্ত ওইটা ফুলি কারেক্ট হয় নাই। তাহলে এই প্রজেক্টটা, এই ধরনের ইটারেটিভ লাইফ সাইকেল কোথায় ইউজ করা উচিত বলেন তো? কোথায় ইউজ করা উচিত? সফটওয়্যার দেখেন, আমরা যখন ডিফারেন্ট টাইপ বিজনেসের ইআরপি হইতে পারে, ইআরপি মানে আমরা রিসার্চটা প্রজেক্ট করি, শিওর না যে কি হবে, তখন হয়তো হতে পারে। রিসার্চ যেমন আমরা কোভিডের তৈরি করি না, কোভিডের ভ্যাকসিন তৈরি করছি না, এটা কি বারবার টেস্ট ট্রায়াল চলতেছে চলে ফাইনালি আমরা কিন্তু কোভিড মার্কেটে নিয়ে আসলাম। এরকম না যে প্রথম দিনেই টেস্ট হয়েছে তারপর দিন আমরা ছেড়ে দিচ্ছি মার্কেটে। তো যতক্ষণ আমরা কনফার্ম হতে পারছিলাম না যে আসলে এটা কাজ হবে কিনা, ততক্ষণ কিন্তু আমরা মার্কেটে ডেলিভারি দিতে পারি নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে ইটারেটিভ। কারেক্টেড ইজ মেইন ফোকাস, যাতে প্রোডাক্টটা বা ডেলিভারিটা কারেক্ট হয়। তাহলে কোন জায়গায় হবে, যেসব জায়গায় এরকম সেন্সিটিভ, যেমন রিসার্চ, যেমন হিউম্যানের মানে মেডিকেল রিসার্চ, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোতে আমরা ইটারেটিভ লাইফ সাইকেল ইউজ করি। আচ্ছা, এমনি কিন্তু আমরা প্রজেক্টে এইসব ইউজ করি আসলে, মানে যতক্ষণ আসলে কাস্টমার কনফার্ম না করে ততক্ষণ আপনার নেক্সট স্টেপ করতে যেহেতু লাভ নেই। সো এটা আইডিয়াটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারি যে এটা আসলে আমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করি, আমাদের বিভিন্ন প্রজেক্টে করে থাকি। কোন একটা ডকুমেন্ট ড্রাফট করতেছি,
দেখেন এই যে সরকারি জায়গায় আমি দেখছি অনেকবারই এই যে যারা কি বলে যেন ওদেরকে, যারা টাইপ করে লিখে নিয়ে আসে স্যারকে দেখাচ্ছে, তো বারবার কিন্তু স্টেনোগ্রাফার কারেকশন দিচ্ছে। হ্যাঁ, হুম, হুম। স্টেনোগ্রাফার বারবার স্টেনোগ্রাফার কিন্তু ছিল কারেকশন একটা। দেওয়া হচ্ছে, কারেকশন দেওয়া হচ্ছে। হুম 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 জি তো ভাই। এই যে কারেকশন দেওয়া হচ্ছে, এর বারবার কিন্তু কারেক্ট করে নিয়ে আসতেছে, এবং যতক্ষণ কারেক্ট না হয় ততক্ষণ কিন্তু এটা একটা সেক্রেটারি দেখতেছে, তার নিচে হয়তো কোনো অফিসিয়াল স্টাফ তারকে হেল্প করতেছে। আমার কি শোনা যাচ্ছে না আমাকে? জি শুনতে পাচ্ছি ভাই। ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। ইকো হচ্ছে So, কেন? ততক্ষণ বিয়ের কিন্তু কার্ডও correct হতে এরকম থাকে। ভাবে তারপর তৈরি এটা হয়। যখন আবার মাঝে মাঝে ইকো হচ্ছে। রাইট, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ইকো হচ্ছে। আমার মনে হয় নেটওয়ার্কটা চেঞ্জই করা লাগবে কিনা, বা ফোন দিচ্ছি কিনা দেখতে হবে একটু। আপনাদের কাছে সবচেয়ে ডিস্টার্ব হচ্ছে দেখতেছি। কারোর স্পিকার যদি আচ্ছা। অন থাকে আচ্ছা তাহলে কিন্তু ইকো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, দেখেন এখানে দুইটা জিনিস একটু খেয়াল করুন। একটা হচ্ছে প্রেডিক্টিভে আমরা ডেলিভারি কয়বার দিচ্ছি, প্রজেক্টের ডেলিভারি কয়বার হচ্ছে? একবারই দিচ্ছি ডেলিভারি একবারই হচ্ছে। বাড়ি ফাইনালি। বানানোর পরে আমরা ডেলিভারি দিয়ে দিলাম কাস্টমারকে। ইয়াতে কি হচ্ছে, ইটারেটিভে ডেলিভারি কয়বার হচ্ছে? একবারই সেভারাল হচ্ছে। টাইমস, সেভারাল টাইমস। একবারে হচ্ছে। না না, না, একবারই এখানে হচ্ছে। সেভার একবারে হচ্ছে, যত কারেক্ট হয় একবারে ডেলিভারি করলাম। এখানে ছোট ছোট হয়তো ডেলিভারি তৈরি হতে পারে পরের স্টেজে যাওয়ার জন্য, কিন্তু ফাইনাল ডেলিভারেবল একবারই। এরপরে আসতেছে আমরা ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। এটা দেখেন একটু ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। এই যে এখানে এখন আমরা বুঝতে পারবো যে এখানে ইনক্রিমেন্টালে কি করা হচ্ছে। দেখেন আমরা অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট এবং ছোট একটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এটা স্যাম্পল আর কি, ইনিশিয়ালি হ্যাঁ। প্রজেক্ট, পাইলট প্রজেক্ট। হ্যাঁ, আপনি পাইলট প্রজেক্ট দিলেন বা কোনো একটা কম্পোনেন্ট ডেলিভারি দিলেন, ঠিক আছে। তারপরে আবার আপনি ডেলিভারি দিচ্ছেন, অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, আর একটা ডেলিভারি তৈরি হলো। আবার ফিডব্যাক নিয়ে ওটার ফিডব্যাক সহ আপনি আবার একটা ডেলিভারি দিলেন। এবার প্রতিটা স্টেজে, প্রতিটা ইটারেশনে, এগুলো কি হচ্ছে আসলে ইটারেশন হচ্ছে, তাই না? প্রতিটা ইটারেশনে আমরা কিছু ইনক্রিমেন্ট দিচ্ছি। ইনক্রিমেন্ট মানে কি? ডেলিভারি দিচ্ছি। এবং তার মানে কি, এটা প্রতিটা স্টেজে উই আর গেটিং সামথিং ইউজেবল। এবং ফাইনালি এই তিনটা ডেলিভারেবল মিলে, যদি এই তিনটাই যদি স্টেপস থাকে তাহলে তাহলে তিনটা ডেলিভারেবল মিলে আমাদের টোটাল প্রজেক্টের ডেলিভারি হবে। বা যদি প্রজেক্টটা এরকম হয় যে আমাদের 9টা কম্পোনেন্ট লাগবে, তাহলে আমরা আসলে 9টা সাইকেলে ছোট ছোট কম্পোনেন্ট করে আমরা 9টা ডেলিভারি দেবো। তো এটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল, যেখানে আমরা প্রতিটা কাজ প্রতিটা ইনক্রিমেন্টের জন্য একবার করে করি এবং একটা ইনক্রিমেন্ট কাস্টমারকে ডেলিভারি দিই। আবার তারপর নেক্সট স্টেজে যাই, আবার সব কাজগুলো করি, আবার ডেলিভারি দিই। তো আগের দুইটার সাথে এখানে মিল, মানে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে এখানে প্রতিটা স্টেজে, ডেলিভারি প্রতিটা টাইমের পরে উই আর গেটিং সামথিং ডেলিভারি আছে। প্রতিটা সময়ের পরে উই আর গেটিং সাম ডেলিভারি। এবার আসেন, তাহলে আমরা কি বললাম? ইটারেটিভ দেখলাম, ইনক্রিমেন্টাল দেখলাম, প্রেডিক্টিভ দেখলাম। এবার আসি অ্যাজাইল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, যেখানে দুইটা ছবি আছে, যে আমরা কনসেপ্টগুলো শিখলাম ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, কোনটা ইনক্রিমেন্টাল কোনটা ইটারেটিভ? এটা অ্যাবস্ট্রাক্ট করতে নেন, এটা আসলে এরকম না যে আসলে এইভাবে গাড়ি তৈরি হয়। অ্যাবস্ট্রাক্ট করতে বা এমনি জাস্ট এটা আমরা মেটাফোর বলতে পারি আর কি, রূপক করতে। কোনটা ইটারেটিভ, উপরেরটা নাকি নিচেরটা? কোনটা ইটারেটিভ কোনটা ইনক্রিমেন্টাল? নজরুল বলতে পারবেন কোনটা ইটারেটিভ কোনটা ইনক্রিমেন্টাল? নিচেরটা ইনক্রিমেন্টাল, উপরেরটা ইটারেটিভ। উপরটা ইটারেটিভ, হ্যাঁ, নিচেরটা so এটা incremental। হচ্ছে নিচেরটা ইনক্রিমেন্টাল। জি, তার মানে প্রতিবার উই আর গেটিং সামথিং রাইট, you can নিউ, use. সামথিং নিউ। আর এখানে কিন্তু আমি পাচ্ছি না, মানে যতক্ষণ লাস্টের স্টেজে না আসি ততক্ষণ কিন্তু আমি কোনো কিছু ইউজেবল কিছু পাচ্ছি না। এটা ইটারেটিভ। দ্যাটস ওয়াই যদি ফেজ গুলো দেখেন, দেখছেন আমি কাস্টমার লাস্টে গিয়ে হ্যাপি, তার আগ পর্যন্ত কিন্তু হি ইজ স্টিল কনফিউজড। জি আর এখানে দেখেন প্রতিটা স্টেজে কিন্তু কাস্টমার একটু একটু হ্যাপি। হুম 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 হ্যাঁ এবার তো একদম হাসি হাসি মুখ। হ্যাঁ, একবার একদম বড় হাসি দিয়েছে। অলরাইট, এবার আসেন অ্যাজাইল লাইফ সাইকেল। অ্যাজাইল লাইফ সাইকেল আসলে দুইটার কম্বিনেশন, ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ দুইটার কম্বিনেশন হচ্ছে অ্যাজাইল লাইফ সাইকেল। ইটারেশন হবে, ইনক্রিমেন্টাল হবে, ঠিক আছে। সো আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে এটা হচ্ছে অ্যাজাইল লাইফ সাইকেলের ফিগার। এখানে দেখেন অ্যাজাইলে কি হচ্ছে, আমরা এটা হচ্ছে একটা ইটারেশনে আমরা উই আর গেটিং সাম ডেলিভারেবল, আবার আরেকটা ইটারেশন উই আর গেটিং সাম ডেলিভারেবল।
একটা ইটারেশন উই আর গেটিং সাম ডেলিভারেবল। এইভাবে এই যে প্রতিটা ইটারেশন পরপর আমরা ডেলিভারেবল পাচ্ছি এবং ফাইনালি আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি কাস্টমারকে। যে কোনো ডেভেলপমেন্ট আই থিংক অ্যাজাইল মোস্টলি রাইট। আপনি এখন আমরা একজনের সাথে সেদিন কথা হলো, উনি ইয়াতে কাজ করতেছে, আমাদের রূপপুর প্রজেক্টে কাজ করতেছে, যেটা আসলে বাংলাদেশের সবচেয়ে বিগ প্রজেক্ট। উনি বলতেছে এখানে সিচুয়েশনটা এমন যে এখানে আসলে আমরা প্রেডিক্টিভ ফলো করা যাচ্ছে না, মানে উই আর অ্যাজাইল নাও, মানে অ্যাজাইল ফলো করা হচ্ছে। হ্যাঁ, কারণ এত চেঞ্জ হচ্ছে ডাইমেনশন যে আমাদেরকে অ্যাজাইল ফলো করতে হচ্ছে। আমরা যে অ্যাজাইলটা শিখতেছি এটা আসলে আমাদেরকে অনেক ভ্যালু অ্যাড করবে, কিন্তু আমাদের মাইন্ডসেট চেঞ্জ হবে এবং আমরা আসলে অ্যাজাইলের অনেক টুলস টেকনিক থিওরি ইউজ করতে পারবো, যেটা আসলে আমাদের লাইফ আরো ইজি করবে এবং প্রজেক্টের সাকসেস রেট কিন্তু অনেক বাড়ায় দিবে। দ্যাটস ওয়াই অ্যাজাইল কিন্তু মানে গুড ভ্যালু এডিশন। এবং আমাদের সামনে যে পরীক্ষাটা আমরা জানি 50-50 অ্যাজাইল এবং প্রেডিক্টিভ, এবং পিএম পক্ষ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক কম্পোনেন্ট অ্যাজাইল চলে আসবে নেক্সট 7 এডিশনে। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করেন, এটা কিন্তু দুই ধরনের ছবি, একটা হচ্ছে ইটারেশন বেস অ্যাজাইল। কেউ একটু খেয়াল করে দেখেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা ফিগারের মধ্যে পার্থক্য কি, একদম ব্রডলি চোখে কি ধরা পড়তেছে? এই লাইনটা তো অতিরিক্ত এসছে। নাম্বার অফ ফিচার্স ইন দ্য ওয়াইপ লিমিট। খালি ফিগার দুইটা দেখে বলেন যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, মেইন ডিফারেন্সটা কি, চোখে কি ধরা পড়তেছে? মেইন ডিফারেন্স ছিল উপরেরটাতে আলাদা আলাদা পার্ট বা প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট হয়ে একটাতে একসাথে একটা বিশাল বড় হয়েছে, আর নিচেরটাতে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হয়েছে, ডব্লিউআইপি ছিল কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হয়ে একটা লাস্ট ফাইনালি একটা প্রোডাক্ট বের হয়েছে। দেখেন, আর সবচেয়ে সহজ আসলে যেটা দুইটার মধ্যে পার্থক্য, এখানে ইটারেশন সাইজটা সেম, দেখছেন? সেম সাইজ, প্রতিটা সেম সাইজ না? সেম সাইজ। এখানে কি সেম? না, এটা একটু বড়, এটা একটু ছোট, ছোট। এটা আর একটু বড়, এটা আর একটু বড়, এরকম কিন্তু। তার মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটেড উপর ডিপেন্ড করে আমরা সময়টা ডিসাইড করবো। আমাদের হাতে যে কাজ আছে, যে ফিচারগুলো ডেলিভারি চাচ্ছে কাস্টমার, সেটা ডেলিভারির জন্য যত সময় লাগবে সে এখানে বসে 100টা ডেলিভারি দিতে হবে। তো এখানে হয়তো আমাদের 4 সপ্তাহ সময় লাগছে, এখানে আবার বলছে যে আমাদের মাত্র 50টা ডেলিভারি দিতে হবে, আমাদের 2 সপ্তাহ লাগছে। সো এটা বেজ অন ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের টাইম আগে আমরা ফিক্স করে ফেলছি যে আমি 2 সপ্তাহ পর পরে আমি আপনাকে ডেলিভারি দেবো, অলওয়েজ 2 সপ্তাহ পর পর, এবং আমি সেটুকু কাজে নেব যতটুকু আমার এই 2 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারবো। সো এইটাকে বলা হয় ইটারেশন বেসড অ্যাজাইল, আর পরেরটাকে বলা হয় ফ্লো বেসড অ্যাজাইল। তার মানে যত কাজ হাতে থাকবে আমি তত করতে থাকবো। আর এখানে হচ্ছে যে কাজ না, আমি দেখবো আমার টাইম বক্সের মধ্যে আমি করতে পারবো, তার বাইরে আমি নেবো না কাজ। সো এইটাকে, এই প্রসেসটা ফলো করা হচ্ছে স্ক্রাম, হ্যাঁ, যেটা ইটারেশন বেসড অ্যাজাইল, একদম বক্স ফিক্স। এটাকে কি ভাই আমরা স্প্রিন্ট বলি, তাই না? হ্যাঁ, স্প্রিন্ট বলি বা ইটারেশন বলি। স্ক্রামে বলে স্প্রিন্ট, আর আমরা নর্মাল শব্দ ইউজ করি ইটারেশন, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে, এটাকে বলে কানবান। অনেকে হয়তো কানবান শব্দটা জানেন, বা অনেকে ম্যানুফ্যাকচারিং এ থাকলে অলরেডি কানবান ইউজ করতেছেন। সো কানবানের কনসেপ্ট হচ্ছে এটা, যে আমরা পুল করে নেব কাজ, যেটা আমাদের ব্যাকলগে থাকবে সেটা আমরা পুল করে নেব, এবং প্রতিটা স্টেপে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটও ডিফাইন করা থাকে, যে এই স্টেপে আমি 5টা কাজ নেব। হ্যাঁ, এই যে এর ভিতরে অনেকগুলো স্টেজ থাকে। সো আমি এই কলমে 5টা নেব, এই কলমে 4টা নেব, এই কলমে 3টা নেব। এই জিনিসগুলো কি মিন করে পরে আমরা আলোচনা করবো। জাস্ট বলতেছি আমরা এখানে ফ্লো বেসড অ্যাজাইলে বা কানবানে আমরা কি করি, পুল করে নেই, এবং আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটে আমাদেরকে ড্রাইভ করে যে আসলে কখন আমরা ডেলিভারি দেব, টাইমটা সেভাবে ডিসাইড হয়। সো এখন আমি জাস্ট র্যাপ আপ করি একটা টেবিল দিয়ে। এগুলো আমি কিন্তু পড়াচ্ছি না, কিন্তু আমি আসলে এগুলো অনেক কভার করছি, আপনারা পরে পড়লে বুঝতে পারবেন। হাইব্রিড তো বুঝতে পারছি যে কিছুটা অ্যাজাইল হবে, কিছুটা প্রেডিক্টিভ হবে, দ্যাটস ইজ হাইব্রিড। এই টেবিলটা আসলে একদম কোর টেবিল। এই টেবিলটা আপনারা একটু পরীক্ষার আগে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু সিচুয়েশন দিয়ে বলবে যে এটা কি প্রেডিক্টিভ নাকি ইটারেটিভ নাকি ইনক্রিমেন্টাল নাকি অ্যাজাইল। সেই টেবিলটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আসলে আপনি খুবই সহজে রিলেট করতে পারবেন। এটা কি স্টুডেন্ট ম্যানুয়ালে আছে? এটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে আছে ছবিটা, স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, ডেফিনেশনটা আছে কিন্তু ছবিটা নাই। ছবিটা পড়তে হবে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 3 নম্বর চ্যাপ্টার থেকে। আছে এটা 3 নম্বর চ্যাপ্টার।
আমি কিন্তু আজকে দেখেন অ্যাজেল প্র্যাকটিস গাইডের 3 নম্বর চ্যাপ্টার কভার করে ফেলছি আর কি আসলে। আর ডেফিনেশন গুলো আছে, ছবিগুলো আমি ওখান থেকে নিয়েছি, আর ডেফিনেশন স্টুডেন্ট ম্যানুয়াল থেকে নিয়েছি। এই ডেফিনেশনটা বইয়েও আছে। আর এখানে যে দেখতেছেন এটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমি যে স্কিপ করে গেলাম না, এই যে প্রেডিক্টিভ কিন্তু 4টা পয়েন্ট ছিল, তাই না? কোথায় প্রেডিক্টিভ ইউজ করবো? ক্যারেক্টারিস্টিক কি? ফিক্সড রিকোয়ারমেন্ট, যেখানে রিকোয়ারমেন্ট ফিক্স, যেমন কনস্ট্রাকশন আমরা ইউজ করি রিকোয়ারমেন্ট ফিক্স, যে বিল্ডিং এরকম হবে। অ্যাক্টিভিটিস পারফর্ম ওয়ান্স পার প্রজেক্ট, মনে আছে যে আমরা প্রতিটা অ্যাক্টিভিটি একবার করে করতেছি, রিপিট হচ্ছে না। সিঙ্গেল ডেলিভারি, একবারই মাত্র ডেলিভারি হয়। প্রেডিক্টিভ কোথায় আমরা ইউজ করি? যেখানে শিডিউল এবং কস্ট আমরা ম্যানেজ করতে চাই, আগে থেকে আমরা প্ল্যান ড্রিভেন করতে চাই। ঠিক আছে, এই যে 4টা দেখছেন না, প্রতিটাতে 4টা আছে না? এই টেবিলটাতে আসলে এই 4টারই কম্বিনেশন আছে, রিকোয়ারমেন্ট, অ্যাক্টিভিটিস, ডেলিভারি এবং গোল। আমি একটু আগে যে প্রেডিক্টিভের কথাটা বললাম, প্রেডিক্টিভের রিকোয়ারমেন্ট ফিক্স থাকে, প্রতিটা অ্যাক্টিভিটি একবার করে হয়, ডেলিভারি সিঙ্গেল, এবং কস্ট, মেইন গোল হচ্ছে কস্ট ম্যানেজ করা। ইটারেটিভে কি করি আমরা? ইটারেটিভ দেখেন রিকোয়ারমেন্ট ডাইনামিক, কারণ যে আমরা বারবার প্রোটোটাইপ তৈরি করতেছি, ফিডব্যাক দিচ্ছি, এবং আমরা তারপর আবার ডেভেলপ করতেছি, আবার প্রোটোটাইপ দেখাচ্ছি। কি করে? রিপিটেড আনটিল কারেক্ট। ঠিক আছে, সিঙ্গেল ডেলিভারি, এটাও সিঙ্গেল ডেলিভারি, এবং মেইন গোল কি? কারেক্টনেস। এই যে আমরা যখন রিসার্চ করি, হ্যাঁ, মেডিকেল রিসার্চ হোক বা মহাকাশ রিসার্চ হোক, যে কোনো রিসার্চ, আমরা কিন্তু কারেক্টনেস হচ্ছে আমার মেইন ফোকাস। কারণ এটা কি হবে? এই রিসার্চ রেজাল্টটা তো আমাদের কাজে লাগবে, তো সেটা যদি ডিভাস্টেটিং কিছু হয় তাহলে তো আসলে ধ্বংস হয়ে যাবে। সবাই কি দেখছেন না? আই রোবট মুভি দেখছেন? আই রোবট, জি ভাই, দেখছি ভাই। উইল স্মিথের, দেখছি ভাই। মজার একটা মুভি, ভেরি, মানে খুবই মজার, তাই না? দেখা যায় একটা রোবট ছিনতাই করে চলে যায়, আর উইল স্মিথ ভাবে যে সে আসলে বাসা থেকে তার মানে ওনারকে দিতে যাচ্ছিল, আর উইল স্মিথ ভাবছে এটাতে ছিনতাই করছে রাস্তা থেকে, সো রোবটকে ধরে সে রোবটের সাথে মারামারি শুরু করে আর কি। সো ওখানে দেখবেন যে মানে রোবটটা কিভাবে মানব সভ্যতাকে দখল করে নেয় আর কি। হোয়াট ইজ দ্য মাস্টার প্ল্যান? সো কারেক্টেড ইজ দ্য মেইন ফোকাস। ইনক্রিমেন্টালে কি হচ্ছে? রিকোয়ারমেন্ট ডাইনামিক, পারফর্ম ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট। এই সব অ্যাক্টিভিটি গুলোকে আমরা একটা ইনক্রিমেন্টের জন্য বারবার করি, এবং প্রতিবার কি দেই? স্মলার ডেলিভারি দেই। টার্গেট কি? কত স্পিডে উই ক্যান ডেলিভার। ওই যে আমরা গাড়ির ছবিটা দেখলাম না, আমরা আসলে কাস্টমারকে কিছু দিয়ে হ্যাপি করতেছি যাতে সে ওইটা দিয়ে কাজ শুরু করতে পারে, তারপর আমরা নেক্সট জিনিসটা দিচ্ছি যাতে সে আরো তার স্পিড বেড়ে যায়। সাইকেল দিলাম, তারপরে মোটর গাড়ি সাইকেল দিলাম, প্রতিটাতে কিন্তু তাকে তার ভ্যালু অ্যাড হচ্ছে আগের চেয়ে। সো স্পিড ইজ ইম্পর্টেন্ট। বাকিগুলো কিন্তু স্পিড করতে পারছে না, মানে কাস্টমারকে কিন্তু আমরা কুইকলি হ্যাপি করতে পারছি না। অ্যাজাইল কি হয় দেখেন? অ্যাজাইল ইজ কম্বিনেশন অফ বোথ ইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল। ডাইনামিক, রিকোয়ারমেন্ট ডাইনামিক অ্যাজাইলে, রিপিটেড আনটিল কারেক্ট। এটা কোথা থেকে নিলাম? এখান থেকে, ইটারেটিভ থেকে। সবাই দেখছেন? আর ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ কোথা থেকে নিলাম? ইনক্রিমেন্টাল থেকে। আর ফাইনালি গোল কি? কাস্টমার ভ্যালু ভায়া ফ্রিকোয়েন্ট ডেলিভারি। দুইটাই, মানে স্পিডও করতেছে আমরা, আর কাস্টমারের ফিডব্যাক নিচ্ছি কারেক্টনেস। তো এটা কিন্তু দুইটাই নিচ্ছে। সো এই টেবিলটা একটু আপনারা এইভাবে যদি ইন্টারপ্রেট করেন তাহলে আমার মনে হয় এটাই যথেষ্ট, আর কোনো ডেফিনেশন দেখার দরকার নাই। এই ছবিগুলো মনে রাখবেন আর এই টেবিলটা মনে রাখবেন, তাহলে ইউ ক্যান আনসার এনি কোশ্চেন। ঠিক আছে, সো আজকে এখানেই শেষ। সো থ্যাংক ইউ ফর জয়নিং, এবং অনেক কষ্ট হলো। সো নেক্সট ক্লাসে আমরা আসলে মজা পাইলাম, চেষ্টা করব। মজা পাইলাম, কষ্ট পাই নাই, মজা পাইছে।